রহস্যময় পারিবারিক গল্প, মেলোডির দৃষ্টিকোণ। বাগানে গোলাপ ফুল তুলছিলাম, ছেলে এসে আমার হাতের কাটা বিঁধে যাওয়া আঙুল চুষে দিতে দিতে বল, মা, তোমার ব্যথা আমি নিতে চাই। সকালবেলা বাগানে গোলাপের যত্ন নিচ্ছিলাম। কিছু ফুল ভাবলাম ঘরে সাজানোর জন্য। ছেলে তখনও ঘুমিয়ে আছে। একটা লাল গোলাপ তুলতে গিয়ে কাটা আঙুলে বিঁধে গেল। রক্ত বের হল। আহ বলে উঠলাম। এমন সময় ছেলে বাগানে এল। কি হল মা? কাটা বিঁধেছে গি? সে দৌড়ে এসে আমার হাত ধরল। দেখি কোথায়? আমি আঙুল দেখালাম। হঠাৎ সে আমার আঙুল মুখে নিয়ে চুষতে লাগল। কি করছিস? আমি অবাক হলাম। রক্ত পরিষ্কার করছি। এভাবে ইনফেকশন হবে না গি? কিছুক্ষণ পর সে আমার আঙুল ছেড়ে দিল। মা, সে আমার চোখের দিকে তাকাল। তুমি কি জানো আমি কেন তোমার রক্ত চুষলাম? জীবাণু না লাগার জন্য? না, কারণ আমি তোমার ব্যথা আমার মধ্যে নিয়ে নিতে চাই। তোমার যে কোনো কষ্ট আমার কষ্টও। সে গোলাপের ডাল হাতে নিল। এই গোলাপের মতোই তুমি সুন্দর, কিন্তু কাটা আছে। সেই কাটায় আমি নিজেকে জখম করতে চাই। বাগানে হালকা হাওয়া বইছে। অন্য ফুলেরা দুলছে। মা, আমি তোমাকে ভালোবাসি। একজন নারী হিসেবে। তুমি আমার স্ত্রী হও। আমি তোমার সব ব্যথা নিয়ে নেব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মেলোডি সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম বিপ্লব সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর তানিয়া। রিয়াদ 18 বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। এই ঘটনা আজ থেকে 6 মাস আগের। তখন আমাদের পুরানো বাড়িতে থাকতাম কুমিল্লায়। সেই বাড়িটার সাথে অনেক রহস্য জড়িয়ে ছিল যা আমি তখন জানতাম না। সেদিন সকালে রিয়াদের এমন আচরণ দেখে আমি প্রথমে ভাবলাম ছেলে হয়তো জ্বরে আছে। কিন্তু পরবর্তী ঘটনাগুলো আমাকে চমকে দিয়েছিল। রিয়াদ আমার হাত থেকে গোলাপের ডাল নিয়ে বলল, মা, তুমি কি জানো এই বাগানের নিচে কি লুকানো আছে? আমি অবাক হয়ে বললাম, কি লুকানো আছে মানে? গত রাতে আমি স্বপ্ন দেখেছি। একজন সুন্দরী মেয়ে আমাকে এই বাগানে ডাকছে। সে বলেছে তোমার মায়ের হাত দিয়ে মাটি খুঁড়লে একটা গুপ্তধন পাবি গু। আমি হেসে বললাম, আবার গুপ্তধনের স্বপ্ন? তুই বোধহয় বেশি সিনেমা দেখিস কি? কিন্তু রিয়াদ গম্ভীর হয়ে বলল, না মা, এটা সত্যি। সেই মেয়ে বলেছে এই বাড়িতে 100 বছর আগে এক জমিদারের মেয়ে থাকত। সে তার প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার আগে তার সব গহনা এই বাগানে পুঁতে রেখেছিল। আমি মনে মনে ভাবলাম ছেলে হয়তো কোনো বই পড়েছে বা সিনেমায় দেখেছে। কিন্তু তার চোখে এমন আগ্রহ দেখলাম যে মানা করতে পারলাম না। ঠিক আছে, বললাম, তাহলে খুঁড়ে দেখি গু। আমরা দুজনে মিলে গোলাপ গাছের নিচে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রায় 2 ফুট গভীরে গিয়ে আমার কোদাল শক্ত কিছুতে ধাক্কা লাগল। কি পেলাম নাকি? রিয়াদ উত্তেজিত হয়ে বলল। আমি মাটি সরিয়ে দেখলাম একটা পুরানো কাঠের বাক্স। বাক্সটা তুলতেই রিয়াদ বলল, মা, আমি যা বলেছিলা না, সত্যি পেয়েছি। বাক্সটা খুলতেই আমার চোখ ছানাবড়া। ভেতরে সোনার গহনা, পুরানো মুদ্রা আর একটা ডায়েরি। আমি ডায়েরিটা হাতে নিতেই দেখলাম খুব সুন্দর হাতের লেখা। প্রথম পাতায় লেখা, রাজকুমারী সুমিত্রার ডায়েরি, 1923 সাল। রিয়াদ আমার পাশে এসে বলল, মা, এই ডায়েরিতে কি লেখা আছে পড়ো। আমি পড়তে শুরু করলাম। সুমিত্রা লিখেছে যে সে এই বাড়ির জমিদারের মেয়ে। সে শহরের এক ডাক্তারের ছেলে অনিকেতের প্রেমে পড়েছে। কিন্তু তার বাবা এই বিয়েতে রাজি নেই। তাই সে অনিকেতের সাথে পালিয়ে যাবে। কিন্তু বাবার দেওয়া সব গহনা নিয়ে যেতে পারব না, ডায়েরিতে লেখা আছে। তাই এইগুলো বাগানে পুঁতে রাখছি। একদিন ফিরে এসে নিয়ে যাব গু। রিয়াদ বলল, মা, তাহলে সুমিত্রা কি আর ফিরে আসতে পারেনি? ডায়েরির পরের পাতাও উত্তর মিল। সুমিত্রা লিখেছে, আজ পালানোর দিন। রাতে অনিকেত এসে আমাকে নিয়ে যাবে। কিন্তু কেন জানি মন খারাপ লাগছে। মনে হচ্ছে আর এই বাড়িতে ফিরতে পারব না গি। এটাই ছিল শেষ লেখা। আমি আর রিয়াদ দুজনেই অবাক হয়ে গেলাম। হঠাৎ রিয়াদ বলল, মা, তুমি কি জানো আমি গত রাতে যে মেয়েকে স্বপ্নে দেখেছিলাম সে হয়তো এই সুমিত্রাই। আমার গা শিউরে উঠল।
কি বলছিস তুই? সত্যি মা? সেই মেয়ে বলেছিল তার নাম সুমি। আর সে বলেছিল তার গহনা ফেরত দিতে গু। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু রিয়াদ বলল, মা ভয় পেজো না। সে কোনো খারাপ ভূত নয়। সে শুধু তার গহনা ফেরত চায়। সেদিন রাত 10টার দিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ পেছনে কারো উপস্থিতি অনুভব করলাম। ফিরে তাকাতেই দেখি এক সুন্দরী মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমার চিৎকার বের হওয়ার আগেই সে বলল, ভয় পেজো না। আমি সুমিত্রা। তুমি আমার গহনা ফিরিয়ে দিয়েছ বলে ধন্যবাদ গ। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কি ভূত? সুমিত্রা মিষ্টি করে হাসল। আমি এই বাড়ির আত্মা। 100 বছর ধরে আমার গহনার জন্য অপেক্ষা করছিলাম। আজ তুমি সেগুলো উদ্ধার করেছ। কিন্তু এই গহনা তো তোমার। আমি কিভাবে রাখতে পারি? না, সুমিত্রা বলল, এগুলো এখন তোমার। কারণ তুমি আমাকে মুক্তি দিয়েছ। আমি এতদিন এই বাড়িতে আটকে ছিলাম এই গহনার জন্য। এখন আমি অনিকেতের কাছে যেতে পারব। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। সুমিত্রা আবার বলল, তোমার ছেলে রিয়াদের একটা বিশেষ ক্ষমতা আছে। সে আত্মাদের সাথে যোগাযোগ করতে পারে। তাই সে আমার স্বপ্ন দেখতে পেয়েছে গি। এটা কি বিপজ্জনক? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। না, একেবারেই না। সে ভালো আত্মাদের সাহায্য করতে পারবে। এটা একটা দান। পরদিন সকালে রিয়াদ আমাকে বলল, মা, আমি জানতাম তুমি সুমিত্রার সাথে কথা বলেছ। সে আমাকে স্বপ্নে এসে সব বলেছে গিউ। আমি অবাক হয়ে বললাম, সে কি বলেছে? সে বলেছে এখন আমার একটা কাজ আছে। এই শহরে আরও অনেক আত্মা আছে যারা সাহায্যের অপেক্ষায়। আমি তাদের সাহায্য করতে পারব। আমি চিন্তিত হয়ে বললাম, কিন্তু এটা কি নিরাপদ? রিয়াদ আমার হাত ধরে বলল, মা, ভয় পেজো না। আমি শুধু ভালো আত্মাদের সাহায্য করব। খারাপ আত্মা থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি। সপ্তাহ খানেক পর রিয়াদ আমাকে বলল যে শহরের পুরানো লাইব্রেরিতে একটা আত্মা আছে। সে একজন লেখক ছিল। তার একটা অসমাপ্ত বই আছে যা সে শেষ করতে চায়। আমি কি তার সাথে কথা বলতে পারি? রিয়াদ জিজ্ঞেস করল। আমি রাজি হয়ে গেলাম। আমরা লাইব্রেরিতে গেলাম। রাত 10টার সময় লাইব্রেরি বন্ধ হওয়ার পর আমরা সেখানে থাকলাম। রাত 12টার সময় রিয়াদ বলল, মা, ওই যে লেখক আসছে গু। আমি তাকিয়ে দেখলাম একজন বয়স্ক মানুষ আমাদের দিকে আসছে। তার পোশাক পুরানো যুগের। লেখক আমাদের কাছে এসে বললেন, আমার নাম কমল দাস। আমি এই লাইব্রেরিতে 50 বছর ধরে আছি। আমার একটা উপন্যাস অসমাপ্ত রয়ে গেছে গি। রিয়াদ বলল, আপনি কি আমাদের বলতে পারেন সেই গল্পটা? আমরা সেটা লিখে দিতে পারি। কমল দাস খুশি হয়ে বললেন, সত্যি? তাহলে শোনো গু। তিনি তার গল্প শুরু করলেন। এটা ছিল এক যুবকের প্রেমের গল্প। যুবকটি তার প্রিয়তমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন শহরে। আমি আর রিয়াদ সারা রাত ধরে সেই গল্প শুনলাম আর লিখলাম। সকালে কমল দাস বললেন, ধন্যবাদ। আমার কাজ শেষ হল। এখন আমি শান্তিতে চলে যেতে পারি। এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকল। রিয়াদের এই অদ্ভুত ক্ষমতা নিয়ে আমি প্রথমে চিন্তিত থাকলেও পরে বুঝলাম এটা সত্যিই একটা দান। একদিন রিয়াদ বলল, মা, আমি জানি তুমি আমার এই ক্ষমতা নিয়ে চিন্তিত। কিন্তু দেখো আমি কত মানুষের সাহায্য করতে পারছি। সে ঠিকই বলেছিল। গত 3 মাসে আমরা 10টি আত্মার সাহায্য করেছি। সবাই শান্তিতে চলে গেছে। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। রিয়াদ স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আজ আমার ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। তার নাম প্রিয়া গু। আমি বললাম, তো কি হয়েছে? সেই মেয়ে আমার মতোই আত্মাদের দেখতে পায়। সে আমাকে বলেছে যে আমাদের স্কুলে একটা খারাপ আত্মা আছে গি। আমার মনটা খারাপ হয়ে গেল। খারাপ আত্মা মানে? রিয়াদ বলল, সে একজন দুষ্ট লোক ছিল। মৃত্যুর পরও সে ছাত্রছাত্রীদের ক্ষতি করতে চায় গু। আমি ভয় পেয়ে বললাম, তাহলে স্কুলে যাবি না গি? না মা, পালিয়ে লাভ নেই। আমাদের এই আত্মাকে থামাতে হবে। প্রিয়া বলেছে তার দাদিমা এই ব্যাপারে অভিজ্ঞ। আমরা তার সাহায্য নিতে পারি। পরদিন আমরা প্রিয়ার দাদিমার সাথে দেখা করলাম। তিনি আমাদের বললেন, দুষ্ট আত্মাদের সাথে লড়াই করা বিপজ্জনক। কিন্তু তোমাদের ক্ষমতা দিয়ে এটা সম্ভব। তিনি আমাদের কিছু মন্ত্র আর তাবিজ দিলেন। এগুলো তোমাদের রক্ষা করবে গি। সেদিন রাতে আমরা স্কুলে গেলাম। রাত 2টোর সময় সেই দুষ্ট আত্মা হাজির হল।
সে দেখতে ভয়ঙ্কর, কালো চোখ, লম্বা নখ। আত্মাটা আমাদের দিকে তেড়ে এল। কিন্তু রিয়াদ আর প্রিয়া একসাথে মন্ত্র পড়তে শুরু করল। আত্মাটা থমকে গেল। তারপর একটা আলোর ঝলকানি হল। আত্মাটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। প্রিয়ার দাদিমা বলেছিলেন, দুষ্ট আত্মা পুরোপুরি ধ্বংস হয়নি। সে আবার আসতে পারে। তোমাদের সাবধানে থাকতে হবে গি। সত্যিই 1 সপ্তাহ পর সেই আত্মা আবার ফিরে এল। এবার সে আরও শক্তিশালী হয়ে এসেছিল। আমাদের বাড়িতেই চলে এল। রাতে আমি রান্নাঘরে পানি খেতে গিয়ে দেখলাম সেই ভয়ঙ্কর আত্মা সেখানে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে রিয়াদকে ডাকলাম। সে দৌড়ে এসে বলল, মা, ভয় পেজো না। আমি আছি। কিন্তু এবার আত্মাটা আরও শক্তিশালী। সে আমাদের উপর আক্রমণ করল। আমার হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেল। রিয়াদ মন্ত্র পড়তে শুরু করল। কিন্তু আত্মাটা হাসতে লাগল। তোমাদের মন্ত্র আমার উপর কাজ করবে না। আমি এখন আরও শক্তিশালী। হঠাৎ একটা উজ্জ্বল আলো এল। সুমিত্রা হাজির হল। তুমি এই বাড়িতে থাকতে পারবে না, সুমিত্রা দুষ্ট আত্মাকে বলল। তুই কে আমাকে বলছিস? দুষ্ট আত্মা রেগে গেল। সুমিত্রা বলল, আমি এই বাড়ির রক্ষাকর্তা। আর এই পরিবার আমার বন্ধু। তারপর সুমিত্রা একটা শক্তিশালী মন্ত্র পড়ল। দুষ্ট আত্মা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সুমিত্রা আমাদের বলল, এবার সে আর ফিরে আসতে পারবে না। আমি তাকে এমনভাবে বেঁধে দিয়েছি যে সে আর কারও ক্ষতি করতে পারবে না। পরদিন প্রিয়ার দাদিমা এসে বললেন, তোমাদের উপর একটা বিশেষ আশীর্বাদ আছে। সুমিত্রার মতো শক্তিশালী আত্মা তোমাদের রক্ষা করছে। এরপর থেকে আর কোনো দুষ্ট আত্মা আমাদের কাছে আসার সাহস পায়নি। রিয়াদ তার ক্ষমতা দিয়ে শুধু ভালো আত্মাদের সাহায্য করে। গত মাসে আমরা একটা পুরানো হাসপাতালে গিয়েছিলাম। সেখানে একজন নার্সের আত্মা ছিল। সে মৃত্যুর পর থেকে রোগীদের সেবা করে যাচ্ছিল। নার্স আমাদের বলল, আমি মৃত্যুর সময় একটা রোগীর চিকিৎসা অসমাপ্ত রেখে গিয়েছিলাম। এই অপরাধবোধ নিয়ে আমি এখানে আটকে আছি। রিয়াদ বলল, আপনি কি বলতে পারেন সেই রোগীর নাম? নার্স বলল, তার নাম রমেশ দাস। তার বুকে একটা অপারেশন হওয়ার কথা ছিল। আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম রমেশ দাস এখনও বেঁচে আছে। তবে তার সেই অসুখ কখনো ভালো হয়নি। আমরা রমেশ দাসের সাথে দেখা করলাম। তিনি বললেন, 50 বছর আগে হাসপাতালে আমার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন নার্স সুমা হঠাৎ মারা যায়। অপারেশন আর হয়নি। আমরা তাকে নার্স সুমার কথা বললাম। তিনি কাঁদতে শুরু করলেন। সুমা আমার প্রাণ বাঁচিয়েছিল। তার জন্যই আমি এতদিন বেঁচে আছি। রিয়াদ বলল, নার্স সুমা আপনার জন্য অপেক্ষা করছে। তিনি চান আপনি ভালো থাকুন। আমরা রমেশ দাসকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তার অপারেশন সফল হল। সেদিন রাতে নার্স সুমা আমাদের কাছে এসে বলল, ধন্যবাদ। আমার কাজ শেষ হল। এখন আমি শান্তিতে যেতে পারি। এভাবে আমাদের জীবন চলতে থাকল। রিয়াদের এই বিশেষ ক্ষমতা আমাদের পরিবারে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। আমি এখন আর ভয় পাই না। বরং গর্ব করি যে আমার ছেলে এত মানুষের সাহায্য করতে পারে। গত সপ্তাহে রিয়াদ আমাকে বলল, মা, আমি একটা বড় রহস্য আবিষ্কার করেছি। কী রহস্য? আমি জিজ্ঞেস করলাম। আমাদের এই বাড়িটা আসলে একটা বিশেষ জায়গায় তৈরি। এখানে অনেক আত্মা আসে কারণ এটা তাদের জন্য একটা নিরাপদ স্থান। রিয়াদ আরও বলল, সুমিত্রা আমাকে বলেছে যে আমাদের পূর্বপুরুষরাও এই ক্ষমতার অধিকারী ছিলেন। এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। আমি অবাক হয়ে বললাম, তুমি কি বলছ? আমি তো এর আগে কিছু জানতাম না। হ্যাঁ মা, কারণ এই ক্ষমতা প্রতি 3 প্রজন্মে একবার আসে। দাদুর দাদার এই ক্ষমতা ছিল। এখন আমার এসেছে। সেদিন রাতে আমি স্বপ্ন দেখলাম। আমার দাদুর দাদা আমার কাছে এসে বললেন, মেয়ে, তুমি রিয়াদকে নিয়ে গর্ব করতে পারো। সে আমাদের পরিবারের ঐতিহ্য রক্ষা করছে। তিনি আরও বললেন, এই ক্ষমতা শুধু নিজের জন্য নয়। এটা মানুষের সেবার জন্য। রিয়াদ সঠিক পথে আছে। পরদিন সকালে রিয়াদ আমাকে বলল, মা, তুমি কি গত রাতে প্রপ্রদাদুর স্বপ্ন দেখেছ? আমি অবাক হয়ে বললাম, তুই কিভাবে জানলি? তিনি আমাকেও স্বপ্নে বলেছেন। তিনি বলেছেন আমাদের পরিবারে একটা বিশেষ দায়িত্ব আছে। রিয়াদ বল যে আমাদের পরিবার 100 বছর ধরে আত্মাদের সাহায্য করে আসছে। আমাদের পূর্বপুরুষরা এই কাজ করতেন। কিন্তু তুই এই সব কিভাবে জানলি? আমি জিজ্ঞেস করলাম। সুমিত্রা আমাকে সব বলেছে।
সে বলেছে আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত কক্ষ আছে। সেখানে আমাদের পূর্বপুরুষদের লেখা ডায়েরি আছে গি। আমরা বাড়ির নিচতলায় খোঁজাখুঁজি করতে শুরু করলাম। সত্যিই রান্নাঘরের মেঝেতে একটা গুপ্ত দরজা পেলাম। নিচে নেমে দেখলাম একটা ছোট কক্ষ। সেখানে অনেক পুরানো বই আর ডায়েরি রাখা। একটা ডায়েরি খুলে দেখলাম আমার প্রপ্রদাদুর লেখা। তিনি লিখেছেন কিভাবে তিনি বিভিন্ন আত্মার সাহায্য করেছেন। আরেকটা ডায়েরিতে দেখলাম তার বাবারও একই কাজের কথা লেখা। আমি বুঝতে পারলাম সত্যিই এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। রিয়াদ বলল, মা, এখন আমি বুঝতে পারছি কেন আমার এই ক্ষমতা এসেছে। এটা আমার দায়িত্ব। সেদিন থেকে আমরা আরও গুরুত্বের সাথে এই কাজ করতে শুরু করলাম। রিয়াদ শুধু স্থানীয় এলাকার আত্মাদের সাহায্য করে না, দূর থেকেও অনেকে আসে। গত মাসে ঢাকা থেকে একটা পরিবার এসেছিল। তাদের বাড়িতে একটা শিশুর আত্মা ছিল যে সবসময় কাঁদত। রিয়াদ তাদের সাথে ঢাকা গিয়ে দেখল যে সেই শিশুটি তার মাকে খুঁজছিল। শিশুটি মারা যাওয়ার পর তার মা অন্য শহরে চলে গিয়েছিল। আমরা সেই মায়ের খোঁজ নিয়ে তার সাথে যোগাযোগ করলাম। মা এসে তার সন্তানের সাথে কথা বলল। শিশুটি শান্তি পেয়ে চলে গেল। এভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকল। আমি দেখলাম রিয়াদ দিন দিন আরও পরিণত হচ্ছে। একদিন রিয়াদ আমাকে বলল, মা, আমি জানি এই কাজ করতে গিয়ে আমার স্বাভাবিক জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হচ্ছে। কিন্তু এটাই আমার জীবনের উদ্দেশ্য। আমি তার কথা শুনে গর্বিত হলাম। আমার ছেলে এত ছোট বয়সেই এত বড় দায়িত্ব নিয়েছে। কিন্তু আমার একটু চিন্তাও ছিল রিয়াদের পড়াশোনা আর স্বাভাবিক জীবন নিয়ে। আমি তাকে বললাম, তুই কি পড়াশোনা ছেড়ে দেবি? রিয়াদ বলল, না মা, আমি পড়াশোনা চালিয়ে যাব। কারণ শিক্ষিত হলে আমি আরও ভালোভাবে মানুষের সেবা করতে পারব। প্রিয়ার দাদিমা একদিন আমাদের বলেছিলেন, রিয়াদের মতো ছেলেরা খুব বিরল। তোমরা তাকে যত্ন করে রাখো। তিনি আরও বলেছিলেন, এই ক্ষমতা অনেক দায়িত্বের সাথে আসে। রিয়াদকে সবসময় সতর্ক থাকতে হবে। সত্যিই কিছু সময় খুব বিপজ্জনক পরিস্থিতি হয়েছে। একবার একটা দুষ্ট আত্মা রিয়াদের শরীরে ঢোকার চেষ্টা করেছিল। সেদিন রিয়াদ অজ্ঞান হয়ে পড়েছিল। আমি ভয়ে কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ সুমিত্রা এসে দুষ্ট আত্মাটাকে তাড়িয়ে দিল। সুমিত্রা আমাকে বলল, মেলোডি, তুমি রিয়াদকে আরও শক্তিশালী হতে সাহায্য করো। তার একটা রক্ষা কবচ দরকার। প্রিয়ার দাদিমার কাছ থেকে আমরা একটা বিশেষ তাবিজ নিলাম। সেই তাবিজ পড়ার পর থেকে রিয়াদ আরও নিরাপদ। গত কয়েক মাসে আমি দেখেছি রিয়াদের চারপাশে ভালো আত্মাদের একটা দল তৈরি হয়েছে। তারা সবসময় তাকে রক্ষা করে। সুমিত্রা ছাড়াও আরও কয়েকজন আত্মা আছে যারা রিয়াদের বন্ধু হয়ে গেছে। তার মধ্যে একজন পুরানো ডাক্তার, একজন শিক্ষক আর একজন সৈনিক। এই আত্মারা রিয়াদকে বিভিন্ন সময় পরামর্শ দেয়া। ডাক্তার আত্মা তাকে চিকিৎসা বিষয়ে সাহায্য করে, শিক্ষক পড়াশোনায় আর সৈনিক নিরাপত্তার ব্যাপারে। কিন্তু সবচেয়ে বড় ঘটনা হল গত মাসে। রিয়াদ আমাকে বলল যে তার আরেকটা বিশেষ ক্ষমতা এসেছে। আমি এখন ভবিষ্যতের কিছু ঘটনা দেখতে পারি, সে বলল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি দেখতে পাস? আমি দেখেছি আগামী সপ্তাহে আমাদের শহরে একটা বড় দুর্ঘটনা হবে। একটা বাস উল্টে যাবে। রিয়াদের এই ভবিষ্যৎবাণী সত্যি হল। ঠিক তার বলা সময়ে সেই দুর্ঘটনা ঘটল। কিন্তু রিয়াদ আগেই পুলিশকে সতর্ক করে দিয়েছিল। পুলিশ সেই রাস্তায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল। ফলে দুর্ঘটনা হলেও মৃত্যু হয়নি। এরপর থেকে স্থানীয় পুলিশ আর প্রশাসন রিয়াদের কথায় কান দেয়া। তারা বুঝতে পেরেছে যে রিয়াদের একটা বিশেষ ক্ষমতা আছে। আমি কখনো ভাবিনি যে আমার জীবন এতটা রোমাঞ্চকর হবে। প্রতিদিনই নতুন কিছু ঘটে। কখনো কোনো আত্মা সাহায্য চাইতে আসে, কখনো রিয়াদ কোনো ভবিষ্যৎ ঘটনার স্বপ্ন দেখে। আমার স্বামী বিপ্লব প্রথমে এসব বিশ্বাস করতে পারতেন না। কিন্তু এখন তিনিও সব মেনে নিয়েছেন। তিনি রিয়াদকে সাহায্য করেন। আমার মেয়ে তানিয়া এখনও ছোট। সে জানে তার দাদা বিশেষ কিছু করে, কিন্তু পুরোপুরি বুঝতে পারে না। রিয়াদ বলেছে যে তানিয়ার মধ্যেও হয়তো এই ক্ষমতা আসতে পারে। কিন্তু সেটা তার বয়স হলে জানা যাবে, সে বলেছে। গত সপ্তাহে আমাদের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান হল। শহরের সব ভালো আত্মারা এসেছিল। তারা রিয়াদকে একটা বিশেষ উপাধি দিল, আত্মা বন্ধুগু। সুমিত্রা বলল, রিয়াদ, তুমি আমাদের সবার প্রিয় হয়ে গেছ। তোমার জন্য আমরা সবসময় প্রার্থনা করি। সেই অনুষ্ঠানে আমি প্রথমবারের মতো এত আত্মাকে একসাথে দেখলাম। তারা সবাই খুব শান্ত আর সুন্দর লাগছিল। আমার এখন আর ভূতের ভয় নেই।
কারণ আমি জানি যে সব আত্মা খারাপ নয়। অনেকেই ভালো, শুধু সাহায্যের অপেক্ষায় থাকে। রিয়াদ আমাকে বলেছে, মা, আমি চাই তুমিও এই কাজে আমাকে সাহায্য করো। তুমি আত্মাদের সাথে কথা বলতে পারো না, কিন্তু তুমি মানুষদের সাথে যোগাযোগ করতে পারো। সে ঠিকই বলেছে। এখন আমিও এই কাজের অংশ হয়ে গেছি। যখন কোনো আত্মার সাহায্যের জন্য কোনো মানুষকে খুঁজতে হয়, আমি সেই কাজটা করি। আমাদের এই গল্প এখনও শেষ হয়নি। প্রতিদিন নতুন ঘটনা ঘটছে। আমি জানি ভবিষ্যতে আরও অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছে। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল যে জীবনে অনেক অদেখা শক্তি কাজ করে। আমরা সবাই একে অপরের সাথে যুক্ত। মৃত্যুও সেই যোগাযোগ শেষ করতে পারে না। রিয়াদ আমাকে বলেছে, মা, আমি যখন বড় হব, আমি এই বিষয়ে একটা বই লিখব, যাতে সবাই জানতে পারে যে আত্মারা আসলে কী গো। আমি তার এই স্বপ্ন পূরণ হওয়ার অপেক্ষায় আছি। আমি জানি আমার ছেলে ভবিষ্যতে আরও বড় কিছু করবে। এই গল্প শুনে হয়তো অনেকেই ভাববে এটা কাল্পনিক। কিন্তু আমি যা বলেছি সব সত্যি। আমার জীবনে এসব ঘটনা সত্যিই ঘটেছে। আজকালকার দিনে মানুষ অনেক কিছুই বিশ্বাস করতে চায় না। কিন্তু পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমরা এখনও বুঝতে পারিনি। রিয়াদের মতো ছেলেরা সেই রহস্যের একটা অংশ। তারা আমাদের চোখ খুলে দেয় যে জীবন শুধু যা দেখি তার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমার এই গল্প বলার উদ্দেশ্য হল মানুষকে জানানো যে ভালোবাসা আর সেবার শক্তি অসীম। মৃত্যুর পরেও সেই শক্তি কাজ করে। রিয়াদ যেসব আত্মার সাহায্য করেছে, তারা সবাই কোনো না কোনো অসমাপ্ত ভালোবাসা বা দায়িত্ব নিয়ে পৃথিবীতে আটকে ছিল। রিয়াদ তাদের সেই কাজ শেষ করতে সাহায্য করেছে। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত। আমাদের উচিত একে অপরের সাহায্য করা, তা সে জীবিত হোক বা মৃত। আমার পরিবারের এই অভিজ্ঞতা আমাদের আরও কাছে এনেছে। আমরা এখন জানি যে জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, শুধু নিজের জন্য বেঁচে থাকলে চলে না। রিয়াদ এখন ঠিক করেছে যে সে ভবিষ্যতে এই বিষয়ে আরও পড়াশোনা করবে। সে জানতে চায় কিভাবে আরও ভালোভাবে আত্মাদের সাহায্য করা যায়। আমি আমার এই গল্প এখানেই শেষ করছি। কিন্তু আমাদের জীবনের এই অসাধারণ যাত্রা এখনও চলমান। প্রতিদিন নতুন কিছু ঘটছে, নতুন অভিজ্ঞতা হচ্ছে। হয়তো একদিন আবার আপনাদের কাছে আসব আরেকটা নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে। কি বলছিস তুই? সত্যি মা? সেই মেয়ে বলেছিল তার নাম সুমি। আর সে বলেছিল তার গহনা ফেরত দিতে গু। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু রিয়াদ বলল, মা, ভয় পেজো না। সে কোনো খারাপ ভূত নয়। সে শুধু তার গহনা ফেরত চায়। সেদিন রাত 10টার দিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ পেছনে কারো উপস্থিতি অনুভব করলাম। ফিরে তাকাতেই দেখি এক সুন্দরী মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমার চিৎকার বের হওয়ার আগেই সে বলল, ভয় পেজো না। আমি সুমিত্রা। তুমি আমার গহনা ফিরিয়ে দিয়েছ বলে ধন্যবাদ গ। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কি ভূত? সুমিত্রা মিষ্টি করে হাসল। আমি এই বাড়ির আত্মা। 100 বছর ধরে আমার গহনার জন্য অপেক্ষা করছিলাম। আজ তুমি সেগুলো উদ্ধার করেছ। কিন্তু এই গহনা তো তোমার। আমি কিভাবে রাখতে পারি? না, সুমিত্রা বলল, এগুলো এখন তোমার। কারণ তুমি আমাকে মুক্তি দিয়েছ। আমি এতদিন এই বাড়িতে আটকে ছিলাম এই গহনার জন্য। এখন আমি অনিকেতের কাছে যেতে পারব। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। সুমিত্রা আবার বলল, তোমার ছেলে রিয়াদের একটা বিশেষ ক্ষমতা আছে। সে আত্মাদের সাথে যোগাযোগ করতে পারে। তাই সে আমার স্বপ্ন দেখতে পেয়েছে গি। এটা কি বিপজ্জনক? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। না, একেবারেই না। সে ভালো আত্মাদের সাহায্য করতে পারবে। এটা একটা দান। পরদিন সকালে রিয়াদ আমাকে বলল, মা, আমি জানতাম তুমি সুমিত্রার সাথে কথা বলেছ। সে আমাকে স্বপ্নে এসে সব বলেছে গি। আমি অবাক হয়ে বললাম, সে কি বলেছে? সে বলেছে এখন আমার একটা কাজ আছে। এই শহরে আরও অনেক আত্মা আছে যারা সাহায্যের অপেক্ষায়। আমি তাদের সাহায্য করতে পারব। আমি চিন্তিত হয়ে বললাম, কিন্তু এটা কি নিরাপদ? রিয়াদ আমার হাত ধরে বলল, মা, ভয় পেজো না। আমি শুধু ভালো আত্মাদের সাহায্য করব। খারাপ আত্মা থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি। সপ্তাহ খানেক পর রিয়াদ আমাকে বলল যে শহরের পুরানো লাইব্রেরিতে একটা আত্মা আছে। সে একজন লেখক ছিল। তার একটা অসমাপ্ত বই আছে যা সে শেষ করতে চায়।
আমি কি তার সাথে কথা বলতে পারি? রিয়াদ জিজ্ঞেস করল। আমি রাজি হয়ে গেলাম। আমরা লাইব্রেরিতে গেলাম। রাত 10টার সময় লাইব্রেরি বন্ধ হওয়ার পর আমরা সেখানে থাকলাম। রাত 12টার সময় রিয়াদ বলল, মা, ওই যে লেখক আসছে গু। আমি তাকিয়ে দেখলাম একজন বয়স্ক মানুষ আমাদের দিকে আসছে। তার পোশাক পুরানো যুগের। লেখক আমাদের কাছে এসে বললেন, আমার নাম কমল দাস। আমি এই লাইব্রেরিতে 50 বছর ধরে আছি। আমার একটা উপন্যাস অসমাপ্ত রয়ে গেছে গি। রিয়াদ বলল, আপনি কি আমাদের বলতে পারেন সেই গল্পটা? আমরা সেটা লিখে দিতে পারি। কমল দাস খুশি হয়ে বললেন, সত্যি? তাহলে শোনো গু। তিনি তার গল্প শুরু করলেন। এটা ছিল এক যুবকের প্রেমের গল্প। যুবকটি তার প্রিয়তমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন শহরে। আমি আর রিয়াদ সারা রাত ধরে সেই গল্প শুনলাম আর লিখলাম। সকালে কমল দাস বললেন, ধন্যবাদ। আমার কাজ শেষ হল। এখন আমি শান্তিতে চলে যেতে পারি। এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকল। রিয়াদের এই অদ্ভুত ক্ষমতা নিয়ে আমি প্রথমে চিন্তিত থাকলেও পরে বুঝলাম এটা সত্যিই একটা দান। একদিন রিয়াদ বলল, মা, আমি জানি তুমি আমার এই ক্ষমতা নিয়ে চিন্তিত। কিন্তু দেখো আমি কত মানুষের সাহায্য করতে পারছি। সে ঠিকই বলেছিল। গত 3 মাসে আমরা 10টি আত্মার সাহায্য করেছি। সবাই শান্তিতে চলে গেছে। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। রিয়াদ স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আজ আমার ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। তার নাম প্রিয়া গু। আমি বললাম, তো কি হয়েছে? সেই মেয়ে আমার মতোই আত্মাদের দেখতে পায়। সে আমাকে বলেছে যে আমাদের স্কুলে একটা খারাপ আত্মা আছে গি। আমার মনটা খারাপ হয়ে গেল। খারাপ আত্মা মানে? রিয়াদ বলল, সে একজন দুষ্ট লোক ছিল। মৃত্যুর পরও সে ছাত্রছাত্রীদের ক্ষতি করতে চায় গু। আমি ভয় পেয়ে বললাম, তাহলে স্কুলে যাবি না গি? না মা, পালিয়ে লাভ নেই। আমাদের এই আত্মাকে থামাতে হবে। প্রিয়া বলেছে তার দাদিমা এই ব্যাপারে অভিজ্ঞ। আমরা তার সাহায্য নিতে পারি। পরদিন আমরা প্রিয়ার দাদিমার সাথে দেখা করলাম। তিনি আমাদের বললেন, দুষ্ট আত্মাদের সাথে লড়াই করা বিপজ্জনক। কিন্তু তোমাদের ক্ষমতা দিয়ে এটা সম্ভব। তিনি আমাদের কিছু মন্ত্র আর তাবিজ দিলেন। এগুলো তোমাদের রক্ষা করবে গি। সেদিন রাতে আমরা স্কুলে গেলাম। রাত 2টোর সময় সেই দুষ্ট আত্মা হাজির হল। সে দেখতে ভয়ঙ্কর, কালো চোখ, লম্বা নখ। আত্মাটা আমাদের দিকে তেড়ে এল। কিন্তু রিয়াদ আর প্রিয়া একসাথে মন্ত্র পড়তে শুরু করল। আত্মাটা থমকে গেল। তারপর একটা আলোর ঝলকানি হল। আত্মাটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। প্রিয়ার দাদিমা বলেছিলেন, দুষ্ট আত্মা পুরোপুরি ধ্বংস হয়নি। সে আবার আসতে পারে। তোমাদের সাবধানে থাকতে হবে গি। সত্যিই 1 সপ্তাহ পর সেই আত্মা আবার ফিরে এল। এবার সে আরও শক্তিশালী হয়ে এসেছিল। আমাদের বাড়িতেই চলে এল। রাতে আমি রান্নাঘরে পানি খেতে গিয়ে দেখলাম সেই ভয়ঙ্কর আত্মা সেখানে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে রিয়াদকে ডাকলাম। সে দৌড়ে এসে বলল, মা, ভয় পেজো না। আমি আছি। কিন্তু এবার আত্মাটা আরও শক্তিশালী। সে আমাদের উপর আক্রমণ করল। আমার হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেল। রিয়াদ মন্ত্র পড়তে শুরু করল। কিন্তু আত্মাটা হাসতে লাগল। তোমাদের মন্ত্র আমার উপর কাজ করবে না। আমি এখন আরও শক্তিশালী গু। হঠাৎ একটা উজ্জ্বল আলো এল। সুমিত্রা হাজির হল। তুমি এই বাড়িতে থাকতে পারবে না, সুমিত্রা দুষ্ট আত্মাকে বলল। তুই কে আমাকে বলছিস? দুষ্ট আত্মা রেগে গেল। সুমিত্রা বলল, আমি এই বাড়ির রক্ষাকর্তা। আর এই পরিবার আমার বন্ধু গো। তারপর সুমিত্রা একটা শক্তিশালী মন্ত্র পড়ল। দুষ্ট আত্মা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সুমিত্রা আমাদের বলল, এবার সে আর ফিরে আসতে পারবে না। আমি তাকে এমনভাবে বেঁধে দিয়েছি যে সে আর কারও ক্ষতি করতে পারবে না গি। পরদিন প্রিয়ার দাদিমা এসে বললেন, তোমাদের উপর একটা বিশেষ আশীর্বাদ আছে। সুমিত্রার মতো শক্তিশালী আত্মা তোমাদের রক্ষা করছে গি। এরপর থেকে আর কোনো দুষ্ট আত্মা আমাদের কাছে আসার সাহস পায়নি। রিয়াদ তার ক্ষমতা দিয়ে শুধু ভালো আত্মাদের সাহায্য করে। গত মাসে আমরা একটা পুরানো হাসপাতালে গিয়েছিলাম। সেখানে একজন নার্সের আত্মা ছিল। সে মৃত্যুর পর থেকে রোগীদের সেবা করে যাচ্ছিল। নার্স আমাদের বলল, আমি মৃত্যুর সময় একটা রোগীর চিকিৎসা অসমাপ্ত রেখে গিয়েছিলাম। এই অপরাধবোধ নিয়ে আমি এখানে আটকে আছি গি। রিয়াদ বলল, আপনি কি বলতে পারেন সেই রোগীর নাম? নার্স বলল, তার নাম রমেশ দাস।
তার বুকে একটা অপারেশন হওয়ার কথা ছিল। আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম রমেশ দাস এখনও বেঁচে আছে। তবে তার সেই অসুখ কখনো ভালো হয়নি। আমরা রমেশ দাসের সাথে দেখা করলাম। তিনি বললেন ৫০ বছর আগে হাসপাতালে আমার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন নার্স সুমা হঠাৎ মারা যায়। অপারেশন আর হয়নি গি। আমরা তাকে নার্স সুমার কথা বললাম। তিনি কাঁদতে শুরু করলেন। সুমা আমার প্রাণ বাঁচিয়েছিল। তার জন্যই আমি এতদিন বেঁচে আছি। রিয়াদ বলল, নার্স সুমা আপনার জন্য অপেক্ষা করছে। তিনি চান আপনি ভালো থাকুন। আমরা রমেশ দাসকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তার অপারেশন সফল হল। সেদিন রাতে নার্স সুমা আমাদের কাছে এসে বলল, ধন্যবাদ, আমার কাজ শেষ হল। এখন আমি শান্তিতে যেতে পারি। এভাবে আমাদের জীবন চলতে থাকল। রিয়াদের এই বিশেষ ক্ষমতা আমাদের পরিবারে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। আমি এখন আর ভয় পাই না, বরং গর্ব করি যে আমার ছেলে এত মানুষের সাহায্য করতে পারে। গত সপ্তাহে রিয়াদ আমাকে বলল, মা, আমি একটা বড় রহস্য আবিষ্কার করেছি। কী রহস্য? আমি জিজ্ঞেস করলাম। আমাদের এই বাড়িটা আসলে একটা বিশেষ জায়গায় তৈরি। এখানে অনেক আত্মা আসে কারণ এটা তাদের জন্য একটা নিরাপদ স্থান। রিয়াদ আরও বলল, সুমিত্রা আমাকে বলেছে যে আমাদের পূর্বপুরুষরাও এই ক্ষমতার অধিকারী ছিলেন। এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। আমি অবাক হয়ে বললাম, তুমি কি বলছ? আমি তো এর আগে কিছু জানতাম না। হ্যাঁ মা, কারণ এই ক্ষমতা প্রতি ৩ প্রজন্মে একবার আসে। দাদুর দাদার এই ক্ষমতা ছিল। এখন আমার এসেছে। সেদিন রাতে আমি স্বপ্ন দেখলাম। আমার দাদুর দাদা আমার কাছে এসে বললেন, মেয়ে, তুমি রিয়াদকে নিয়ে গর্ব করতে পারো। সে আমাদের পরিবারের ঐতিহ্য রক্ষা করছে। তিনি আরও বললেন, এই ক্ষমতা শুধু নিজের জন্য নয়, এটা মানুষের সেবার জন্য। রিয়াদ সঠিক পথে আছে। পরদিন সকালে রিয়াদ আমাকে বলল, মা, তুমি কি গত রাতে প্রপ্রদাদুর স্বপ্ন দেখেছ? আমি অবাক হয়ে বললাম, তুই কিভাবে জানলি? তিনি আমাকেও স্বপ্নে বলেছেন। তিনি বলেছেন আমাদের পরিবারে একটা বিশেষ দায়িত্ব আছে। রিয়াদ বল যে আমাদের পরিবার শত বছর ধরে আত্মাদের সাহায্য করে আসছে। আমাদের পূর্বপুরুষরা এই কাজ করতেন। কিন্তু তুই এই সব কিভাবে জানলি? আমি জিজ্ঞেস করলাম। সুমিত্রা আমাকে সব বলেছে। সে বলেছে আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত কক্ষ আছে। সেখানে আমাদের পূর্বপুরুষদের লেখা ডায়েরি আছে। আমরা বাড়ির নিচতলায় খোঁজাখুঁজি করতে শুরু করলাম। সত্যিই রান্নাঘরের মেঝেতে একটা গুপ্ত দরজা পেলাম। নিচে নেমে দেখলাম একটা ছোট কক্ষ। সেখানে অনেক পুরানো বই আর ডায়েরি রাখা। একটা ডায়েরি খুলে দেখলাম আমার প্রপ্রদাদুর লেখা। তিনি লিখেছেন কিভাবে তিনি বিভিন্ন আত্মার সাহায্য করেছেন। আরেকটা ডায়েরিতে দেখলাম তার বাবারও একই কাজের কথা লেখা। আমি বুঝতে পারলাম সত্যিই এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। রিয়াদ বলল, মা, এখন আমি বুঝতে পারছি কেন আমার এই ক্ষমতা এসেছে। এটা আমার দায়িত্ব। সেদিন থেকে আমরা আরও গুরুত্বের সাথে এই কাজ করতে শুরু করলাম। রিয়াদ শুধু স্থানীয় এলাকার আত্মাদের সাহায্য করে না, দূর থেকেও অনেকে আসে। গত মাসে ঢাকা থেকে একটা পরিবার এসেছিল। তাদের বাড়িতে একটা শিশুর আত্মা ছিল যে সবসময় কাঁদত। রিয়াদ তাদের সাথে ঢাকা গিয়ে দেখল যে সেই শিশুটি তার মাকে খুঁজছিল। শিশুটি মারা যাওয়ার পর তার মা অন্য শহরে চলে গিয়েছিল। আমরা সেই মায়ের খোঁজ নিয়ে তার সাথে যোগাযোগ করলাম। মা এসে তার সন্তানের সাথে কথা বলল। শিশুটি শান্তি পেয়ে চলে গেল। এভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকল। আমি দেখলাম রিয়াদ দিন দিন আরও পরিণত হচ্ছে। একদিন রিয়াদ আমাকে বলল, মা, আমি জানি এই কাজ করতে গিয়ে আমার স্বাভাবিক জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হচ্ছে। কিন্তু এটাই আমার জীবনের উদ্দেশ্য। আমি তার কথা শুনে গর্বিত হলাম। আমার ছেলে এত ছোট বয়সেই এত বড় দায়িত্ব নিয়েছে। কিন্তু আমার একটু চিন্তাও ছিল রিয়াদের পড়াশোনা আর স্বাভাবিক জীবন নিয়ে। আমি তাকে বললাম, তুই কি পড়াশোনা ছেড়ে দেবি? রিয়াদ বলল, না মা, আমি পড়াশোনা চালিয়ে যাব। কারণ শিক্ষিত হলে আমি আরও ভালোভাবে মানুষের সেবা করতে পারব। প্রিয়ার দাদিমা একদিন আমাদের বলেছিলেন, রিয়াদের মতো ছেলেরা খুব বিরল। তোমরা তাকে যত্ন করে রাখো। তিনি আরও বলেছিলেন, এই ক্ষমতা অনেক দায়িত্বের সাথে আসে। রিয়াদকে সবসময় সতর্ক থাকতে হবে। সত্যিই কিছু সময় খুব বিপজ্জনক পরিস্থিতি হয়েছে। একবার একটা দুষ্ট আত্মা রিয়াদের শরীরে ঢোকার চেষ্টা করেছিল। সেদিন রিয়াদ অজ্ঞান হয়ে পড়েছিল।
আমি ভয়ে কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ সুমিত্রা এসে দুষ্ট আত্মাটাকে তাড়িয়ে দিল। সুমিত্রা আমাকে বলল, মেলোডি, তুমি রিয়াদকে আরও শক্তিশালী হতে সাহায্য করো। তার একটা রক্ষা কবচ দরকার। প্রিয়ার দাদিমার কাছ থেকে আমরা একটা বিশেষ তাবিজ নিলাম। সেই তাবিজ পড়ার পর থেকে রিয়াদ আরও নিরাপদ। গত কয়েক মাসে আমি দেখেছি রিয়াদের চারপাশে ভালো আত্মাদের একটা দল তৈরি হয়েছে। তারা সবসময় তাকে রক্ষা করে। সুমিত্রা ছাড়াও আরও কয়েকজন আত্মা আছে যারা রিয়াদের বন্ধু হয়ে গেছে। তার মধ্যে একজন পুরানো ডাক্তার, একজন শিক্ষক আর একজন সৈনিক। এই আত্মারা রিয়াদকে বিভিন্ন সময় পরামর্শ দেয়া। ডাক্তার আত্মা তাকে চিকিৎসা বিষয়ে সাহায্য করে, শিক্ষক পড়াশোনায় আর সৈনিক নিরাপত্তার ব্যাপারে। কিন্তু সবচেয়ে বড় ঘটনা হল গত মাসে। রিয়াদ আমাকে বলল যে তার আরেকটা বিশেষ ক্ষমতা এসেছে। আমি এখন ভবিষ্যতের কিছু ঘটনা দেখতে পারি, সে বলল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি দেখতে পাস? আমি দেখেছি আগামী সপ্তাহে আমাদের শহরে একটা বড় দুর্ঘটনা হবে। একটা বাস উল্টে যাবে। রিয়াদের এই ভবিষ্যৎবাণী সত্যি হল। ঠিক তার বলার সময়ে সেই দুর্ঘটনা ঘটল। কিন্তু রিয়াদ আগেই পুলিশকে সতর্ক করে দিয়েছিল। পুলিশ সেই রাস্তায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল। ফলে দুর্ঘটনা হলেও মৃত্যু হয়নি। এরপর থেকে স্থানীয় পুলিশ আর প্রশাসন রিয়াদের কথায় কান দেয়া। তারা বুঝতে পেরেছে যে রিয়াদের একটা বিশেষ ক্ষমতা আছে। আমি কখনো ভাবিনি যে আমার জীবন এতটা রোমাঞ্চকর হবে। প্রতিদিনই নতুন কিছু ঘটে। কখনো কোনো আত্মা সাহায্য চাইতে আসে, কখনো রিয়াদ কোনো ভবিষ্যৎ ঘটনার স্বপ্ন দেখে। আমার স্বামী বিপ্লব প্রথমে এসব বিশ্বাস করতে পারতেন না। কিন্তু এখন তিনিও সব মেনে নিয়েছেন। তিনি রিয়াদকে সাহায্য করেন। আমার মেয়ে তানিয়া এখনও ছোট। সে জানে তার দাদা বিশেষ কিছু করে, কিন্তু পুরোপুরি বুঝতে পারে না। রিয়াদ বলেছে যে তানিয়ার মধ্যেও হয়তো এই ক্ষমতা আসতে পারে। কিন্তু সেটা তার বয়স হলে জানা যাবে, সে বলেছে। গত সপ্তাহে আমাদের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান হল। শহরের সব ভালো আত্মারা এসেছিল। তারা রিয়াদকে একটা বিশেষ উপাধি দিল, আত্মা বন্ধুগু। সুমিত্রা বলল, রিয়াদ, তুমি আমাদের সবার প্রিয় হয়ে গেছ। তোমার জন্য আমরা সবসময় প্রার্থনা করি। সেই অনুষ্ঠানে আমি প্রথমবারের মতো এত আত্মাকে একসাথে দেখলাম। তারা সবাই খুব শান্ত আর সুন্দর লাগছিল। আমার এখন আর ভূতের ভয় নেই। কারণ আমি জানি যে সব আত্মা খারাপ নয়। অনেকেই ভালো, শুধু সাহায্যের অপেক্ষায় থাকে। রিয়াদ আমাকে বলেছে, মা, আমি চাই তুমিও এই কাজে আমাকে সাহায্য করো। তুমি আত্মাদের সাথে কথা বলতে পারো না, কিন্তু তুমি মানুষদের সাথে যোগাযোগ করতে পারো। সে ঠিকই বলেছে। এখন আমিও এই কাজের অংশ হয়ে গেছি। যখন কোনো আত্মার সাহায্যের জন্য কোনো মানুষকে খুঁজতে হয়, আমি সেই কাজটা করি। আমাদের এই গল্প এখনও শেষ হয়নি। প্রতিদিন নতুন ঘটনা ঘটছে। আমি জানি ভবিষ্যতে আরও অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছে। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল যে জীবনে অনেক অদেখা শক্তি কাজ করে। আমরা সবাই একে অপরের সাথে যুক্ত। মৃত্যুও সেই যোগাযোগ শেষ করতে পারে না। রিয়াদ আমাকে বলেছে, মা, আমি যখন বড় হব, আমি এই বিষয়ে একটা বই লিখব, যাতে সবাই জানতে পারে যে আত্মারা আসলে কী। আমি তার এই স্বপ্ন পূরণ হওয়ার অপেক্ষায় আছি। আমি জানি আমার ছেলে ভবিষ্যতে আরও বড় কিছু করবে। এই গল্প শুনে হয়তো অনেকেই ভাববে এটা কাল্পনিক। কিন্তু আমি যা বলেছি সব সত্যি। আমার জীবনে এসব ঘটনা সত্যিই ঘটেছে। আজকালকার দিনে মানুষ অনেক কিছুই বিশ্বাস করতে চায় না। কিন্তু পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমরা এখনও বুঝতে পারিনি। রিয়াদের মতো ছেলেরা সেই রহস্যের একটা অংশ। তারা আমাদের চোখ খুলে দেয় যে জীবন শুধু যা দেখি তার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমার এই গল্প বলার উদ্দেশ্য হল মানুষকে জানানো যে ভালোবাসা আর সেবার শক্তি অসীম। মৃত্যুর পরেও সেই শক্তি কাজ করে। রিয়াদ যেসব আত্মার সাহায্য করেছে, তারা সবাই কোনো না কোনো অসমাপ্ত ভালোবাসা বা দায়িত্ব নিয়ে পৃথিবীতে আটকে ছিল। রিয়াদ তাদের সেই কাজ শেষ করতে সাহায্য করেছে। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত। আমাদের উচিত একে অপরের সাহায্য করা, তা সে জীবিত হোক বা মৃত। আমার পরিবারের এই অভিজ্ঞতা আমাদের আরও কাছে এনেছে। আমরা এখন জানি যে জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, শুধু নিজের জন্য বেঁচে থাকলে চলে না। রিয়াদ এখন ঠিক করেছে যে সে ভবিষ্যতে এই বিষয়ে আরও পড়াশোনা করবে। সে জানতে চায় কিভাবে আরও ভালোভাবে আত্মাদের সাহায্য করা যায়। আমি আমার এই গল্প এখানেই শেষ করছি। কিন্তু আমাদের জীবনের এই অসাধারণ যাত্রা এখনও চলমান।
প্রতিদিন নতুন কিছু ঘটছে, নতুন অভিজ্ঞতা হচ্ছে। হয়তো একদিন আবার আপনাদের কাছে আসব আরেকটা নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে। কি বলছিস তুই? সত্যি মা? সেই মেয়ে বলেছিল তার নাম সুমি। আর সে বলেছিল তার গহনা ফেরত দিতে গু। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু রিয়াদ বলল, মা ভয় পেজো না। সে কোনো খারাপ ভূত নয়। সে শুধু তার গহনা ফেরত চায়। সেদিন রাত 10টার দিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ পেছনে কারো উপস্থিতি অনুভব করলাম। ফিরে তাকাতেই দেখি এক সুন্দরী মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমার চিৎকার বের হওয়ার আগেই সে বলল, ভয় পেজো না। আমি সুমিত্রা। তুমি আমার গহনা ফিরিয়ে দিয়েছ বলে ধন্যবাদ গ। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কি ভূত? সুমিত্রা মিষ্টি করে হাসল। আমি এই বাড়ির আত্মা। 100 বছর ধরে আমার গহনার জন্য অপেক্ষা করছিলাম। আজ তুমি সেগুলো উদ্ধার করেছ। কিন্তু এই গহনা তো তোমার। আমি কিভাবে রাখতে পারি? না, সুমিত্রা বলল, এগুলো এখন তোমার। কারণ তুমি আমাকে মুক্তি দিয়েছ। আমি এতদিন এই বাড়িতে আটকে ছিলাম এই গহনার জন্য। এখন আমি অনিকেতের কাছে যেতে পারব। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। সুমিত্রা আবার বলল, তোমার ছেলে রিয়াদের একটা বিশেষ ক্ষমতা আছে। সে আত্মাদের সাথে যোগাযোগ করতে পারে। তাই সে আমার স্বপ্ন দেখতে পেয়েছে গি। এটা কি বিপজ্জনক? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। না, একেবারেই না। সে ভালো আত্মাদের সাহায্য করতে পারবে। এটা একটা দান। পরদিন সকালে রিয়াদ আমাকে বলল, মা, আমি জানতাম তুমি সুমিত্রার সাথে কথা বলেছ। সে আমাকে স্বপ্নে এসে সব বলেছে গি। আমি অবাক হয়ে বললাম, সে কি বলেছে? সে বলেছে এখন আমার একটা কাজ আছে। এই শহরে আরও অনেক আত্মা আছে যারা সাহায্যের অপেক্ষায়। আমি তাদের সাহায্য করতে পারব। আমি চিন্তিত হয়ে বললাম, কিন্তু এটা কি নিরাপদ? রিয়াদ আমার হাত ধরে বলল, মা, ভয় পেজো না। আমি শুধু ভালো আত্মাদের সাহায্য করব। খারাপ আত্মা থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি। সপ্তাহ খানেক পর রিয়াদ আমাকে বলল যে শহরের পুরানো লাইব্রেরিতে একটা আত্মা আছে। সে একজন লেখক ছিল। তার একটা অসমাপ্ত বই আছে যা সে শেষ করতে চায়। আমি কি তার সাথে কথা বলতে পারি? রিয়াদ জিজ্ঞেস করল। আমি রাজি হয়ে গেলাম। আমরা লাইব্রেরিতে গেলাম। রাত 10টার সময় লাইব্রেরি বন্ধ হওয়ার পর আমরা সেখানে থাকলাম। রাত 12টার সময় রিয়াদ বলল, মা, ওই যে লেখক আসছে গু। আমি তাকিয়ে দেখলাম একজন বয়স্ক মানুষ আমাদের দিকে আসছে। তার পোশাক পুরানো যুগের। লেখক আমাদের কাছে এসে বললেন, আমার নাম কমল দাস। আমি এই লাইব্রেরিতে 50 বছর ধরে আছি। আমার একটা উপন্যাস অসমাপ্ত রয়ে গেছে গি। রিয়াদ বলল, আপনি কি আমাদের বলতে পারেন সেই গল্পটা? আমরা সেটা লিখে দিতে পারি। কমল দাস খুশি হয়ে বললেন, সত্যি? তাহলে শোনো গু। তিনি তার গল্প শুরু করলেন। এটা ছিল এক যুবকের প্রেমের গল্প। যুবকটি তার প্রিয়তমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন শহরে। আমি আর রিয়াদ সারা রাত ধরে সেই গল্প শুনলাম আর লিখলাম। সকালে কমল দাস বললেন, ধন্যবাদ। আমার কাজ শেষ হল। এখন আমি শান্তিতে চলে যেতে পারি। এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকল। রিয়াদের এই অদ্ভুত ক্ষমতা নিয়ে আমি প্রথমে চিন্তিত থাকলেও পরে বুঝলাম এটা সত্যিই একটা দান। একদিন রিয়াদ বলল, মা, আমি জানি তুমি আমার এই ক্ষমতা নিয়ে চিন্তিত। কিন্তু দেখো আমি কত মানুষের সাহায্য করতে পারছি। সে ঠিকই বলেছিল। গত 3 মাসে আমরা 10টি আত্মার সাহায্য করেছি। সবাই শান্তিতে চলে গেছে। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। রিয়াদ স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আজ আমার ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। তার নাম প্রিয়াগু। আমি বললাম, তো কি হয়েছে? সেই মেয়ে আমার মতোই আত্মাদের দেখতে পায়। সে আমাকে বলেছে যে আমাদের স্কুলে একটা খারাপ আত্মা আছে গি। আমার মনটা খারাপ হয়ে গেল। খারাপ আত্মা মানে? রিয়াদ বলল, সে একজন দুষ্ট লোক ছিল। মৃত্যুর পরও সে ছাত্রছাত্রীদের ক্ষতি করতে চায় গু। আমি ভয় পেয়ে বললাম, তাহলে স্কুলে যাবি না গি? না মা, পালিয়ে লাভ নেই। আমাদের এই আত্মাকে থামাতে হবে। প্রিয়া বলেছে তার দাদিমা এই ব্যাপারে অভিজ্ঞ। আমরা তার সাহায্য নিতে পারি। পরদিন আমরা প্রিয়ার দাদিমার সাথে দেখা করলাম। তিনি আমাদের বললেন, দুষ্ট আত্মাদের সাথে লড়াই করা বিপজ্জনক। কিন্তু তোমাদের ক্ষমতা দিয়ে এটা সম্ভব।
তিনি আমাদের কিছু মন্ত্র আর তাবিজ দিলেন। এগুলো তোমাদের রক্ষা করবে গি। সেদিন রাতে আমরা স্কুলে গেলাম। রাত 2টোর সময় সেই দুষ্ট আত্মা হাজির হল। সে দেখতে ভয়ঙ্কর, কালো চোখ, লম্বা নখ। আত্মাটা আমাদের দিকে তেড়ে এল। কিন্তু রিয়াদ আর প্রিয়া একসাথে মন্ত্র পড়তে শুরু করল। আত্মাটা থমকে গেল। তারপর একটা আলোর ঝলকানি হল। আত্মাটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। প্রিয়ার দাদিমা বলেছিলেন, দুষ্ট আত্মা পুরোপুরি ধ্বংস হয়নি। সে আবার আসতে পারে। তোমাদের সাবধানে থাকতে হবে গি। সত্যিই 1 সপ্তাহ পর সেই আত্মা আবার ফিরে এল। এবার সে আরও শক্তিশালী হয়ে এসেছিল। আমাদের বাড়িতেই চলে এল। রাতে আমি রান্নাঘরে পানি খেতে গিয়ে দেখলাম সেই ভয়ঙ্কর আত্মা সেখানে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে রিয়াদকে ডাকলাম। সে দৌড়ে এসে বলল, মা, ভয় পেজো না। আমি আছি। কিন্তু এবার আত্মাটা আরও শক্তিশালী। সে আমাদের উপর আক্রমণ করল। আমার হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেল। রিয়াদ মন্ত্র পড়তে শুরু করল। কিন্তু আত্মাটা হাসতে লাগল। তোমাদের মন্ত্র আমার উপর কাজ করবে না। আমি এখন আরও শক্তিশালী গু। হঠাৎ একটা উজ্জ্বল আলো এল। সুমিত্রা হাজির হল। তুমি এই বাড়িতে থাকতে পারবে না, সুমিত্রা দুষ্ট আত্মাকে বলল। তুই কে আমাকে বলছিস? দুষ্ট আত্মা রেগে গেল। সুমিত্রা বলল, আমি এই বাড়ির রক্ষাকর্তা। আর এই পরিবার আমার বন্ধু গো। তারপর সুমিত্রা একটা শক্তিশালী মন্ত্র পড়ল। দুষ্ট আত্মা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সুমিত্রা আমাদের বলল, এবার সে আর ফিরে আসতে পারবে না। আমি তাকে এমনভাবে বেঁধে দিয়েছি যে সে আর কারও ক্ষতি করতে পারবে না গি। পরদিন প্রিয়ার দাদিমা এসে বললেন, তোমাদের উপর একটা বিশেষ আশীর্বাদ আছে। সুমিত্রার মতো শক্তিশালী আত্মা তোমাদের রক্ষা করছে গি। এরপর থেকে আর কোনো দুষ্ট আত্মা আমাদের কাছে আসার সাহস পায়নি। রিয়াদ তার ক্ষমতা দিয়ে শুধু ভালো আত্মাদের সাহায্য করে। গত মাসে আমরা একটা পুরানো হাসপাতালে গিয়েছিলাম। সেখানে একজন নার্সের আত্মা ছিল। সে মৃত্যুর পর থেকে রোগীদের সেবা করে যাচ্ছিল। নার্স আমাদের বলল, আমি মৃত্যুর সময় একটা রোগীর চিকিৎসা অসমাপ্ত রেখে গিয়েছিলাম। এই অপরাধবোধ নিয়ে আমি এখানে আটকে আছি গি। রিয়াদ বলল, আপনি কি বলতে পারেন সেই রোগীর নাম? নার্স বলল, তার নাম রমেশ দাস। তার বুকে একটা অপারেশন হওয়ার কথা ছিল। আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম রমেশ দাস এখনও বেঁচে আছে। তবে তার সেই অসুখ কখনো ভালো হয়নি। আমরা রমেশ দাসের সাথে দেখা করলাম। তিনি বললেন, 50 বছর আগে হাসপাতালে আমার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন নার্স সুমা হঠাৎ মারা যায়। অপারেশন আর হয়নি গি। আমরা তাকে নার্স সুমার কথা বললাম। তিনি কাঁদতে শুরু করলেন। সুমা আমার প্রাণ বাঁচিয়েছিল। তার জন্যই আমি এতদিন বেঁচে আছি। রিয়াদ বলল, নার্স সুমা আপনার জন্য অপেক্ষা করছে। তিনি চান আপনি ভালো থাকুন গো। আমরা রমেশ দাসকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তার অপারেশন সফল হল। সেদিন রাতে নার্স সুমা আমাদের কাছে এসে বলল, ধন্যবাদ। আমার কাজ শেষ হল। এখন আমি শান্তিতে যেতে পারি গু। এভাবে আমাদের জীবন চলতে থাকল। রিয়াদের এই বিশেষ ক্ষমতা আমাদের পরিবারে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। আমি এখন আর ভয় পাই না। বরং গর্ব করি যে আমার ছেলে এত মানুষের সাহায্য করতে পারে। গত সপ্তাহে রিয়াদ আমাকে বলল, মা, আমি একটা বড় রহস্য আবিষ্কার করেছি। কি রহস্য? আমি জিজ্ঞেস করলাম। আমাদের এই বাড়িটা আসলে একটা বিশেষ জায়গায় তৈরি। এখানে অনেক আত্মা আসে কারণ এটা তাদের জন্য একটা নিরাপদ স্থান গু। রিয়াদ আরও বলল, সুমিত্রা আমাকে বলেছে যে আমাদের পূর্বপুরুষরাও এই ক্ষমতার অধিকারী ছিলেন। এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। আমি অবাক হয়ে বললাম, তুমি কি বলছ? আমি তো এর আগে কিছু জানতাম না গি। হ্যাঁ মা, কারণ এই ক্ষমতা প্রতি 3 প্রজন্মে একবার আসে। দাদুর দাদার এই ক্ষমতা ছিল। এখন আমার এসেছে গি। সেদিন রাতে আমি স্বপ্ন দেখলাম। আমার দাদুর দাদা আমার কাছে এসে বললেন, মেয়ে, তুমি রিয়াদকে নিয়ে গর্ব করতে পারো। সে আমাদের পরিবারের ঐতিহ্য রক্ষা করছে গি। তিনি আরও বললেন, এই ক্ষমতা শুধু নিজের জন্য নয়। এটা মানুষের সেবার জন্য। রিয়াদ সঠিক পথে আছে গি। পরদিন সকালে রিয়াদ আমাকে বলল, মা, তুমি কি গত রাতে প্রপ্রদাদুর স্বপ্ন দেখেছ? আমি অবাক হয়ে বললাম, তুই কিভাবে জানলি? তিনি আমাকেও স্বপ্নে বলেছেন। তিনি বলেছেন আমাদের পরিবারে একটা বিশেষ দায়িত্ব আছে গি। রিয়াদ বল যে আমাদের পরিবার শত বছর ধরে আত্মাদের সাহায্য করে আসছে।
আমাদের পূর্বপুরুষরা এই কাজ করতেন। কিন্তু তুই এই সব কিভাবে জানলি? আমি জিজ্ঞেস করলাম। সুমিত্রা আমাকে সব বলেছে। সে বলেছে আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত কক্ষ আছে। সেখানে আমাদের পূর্বপুরুষদের লেখা ডায়েরি আছে গি। আমরা বাড়ির নিচতলায় খোঁজাখুঁজি করতে শুরু করলাম। সত্যিই রান্নাঘরের মেঝেতে একটা গুপ্ত দরজা পেলাম। নিচে নেমে দেখলাম একটা ছোট কক্ষ। সেখানে অনেক পুরানো বই আর ডায়েরি রাখা। একটা ডায়েরি খুলে দেখলাম আমার প্রপ্রদাদুর লেখা। তিনি লিখেছেন কিভাবে তিনি বিভিন্ন আত্মার সাহায্য করেছেন। আরেকটা ডায়েরিতে দেখলাম তার বাবারও একই কাজের কথা লেখা। আমি বুঝতে পারলাম সত্যিই এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। রিয়াদ বলল, মা, এখন আমি বুঝতে পারছি কেন আমার এই ক্ষমতা এসেছে। এটা আমার দায়িত্ব। সেদিন থেকে আমরা আরও গুরুত্বের সাথে এই কাজ করতে শুরু করলাম। রিয়াদ শুধু স্থানীয় এলাকার আত্মাদের সাহায্য করে না, দূর থেকেও অনেকে আসে। গত মাসে ঢাকা থেকে একটা পরিবার এসেছিল। তাদের বাড়িতে একটা শিশুর আত্মা ছিল যে সবসময় কাঁদত। রিয়াদ তাদের সাথে ঢাকা গিয়ে দেখল যে সেই শিশুটি তার মাকে খুঁজছিল। শিশুটি মারা যাওয়ার পর তার মা অন্য শহরে চলে গিয়েছিল। আমরা সেই মায়ের খোঁজ নিয়ে তার সাথে যোগাযোগ করলাম। মা এসে তার সন্তানের সাথে কথা বলল। শিশুটি শান্তি পেয়ে চলে গেল। এভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকল। আমি দেখলাম রিয়াদ দিন দিন আরও পরিণত হচ্ছে। একদিন রিয়াদ আমাকে বলল, মা, আমি জানি এই কাজ করতে গিয়ে আমার স্বাভাবিক জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হচ্ছে। কিন্তু এটাই আমার জীবনের উদ্দেশ্য। আমি তার কথা শুনে গর্বিত হলাম। আমার ছেলে এত ছোট বয়সেই এত বড় দায়িত্ব নিয়েছে। কিন্তু আমার একটু চিন্তাও ছিল রিয়াদের পড়াশোনা আর স্বাভাবিক জীবন নিয়ে। আমি তাকে বললাম, তুই কি পড়াশোনা ছেড়ে দেবি? রিয়াদ বলল, না মা, আমি পড়াশোনা চালিয়ে যাব। কারণ শিক্ষিত হলে আমি আরও ভালোভাবে মানুষের সেবা করতে পারব। প্রিয়ার দাদিমা একদিন আমাদের বলেছিলেন, রিয়াদের মতো ছেলেরা খুব বিরল। তোমরা তাকে যত্ন করে রাখো। তিনি আরও বলেছিলেন, এই ক্ষমতা অনেক দায়িত্বের সাথে আসে। রিয়াদকে সবসময় সতর্ক থাকতে হবে। সত্যিই কিছু সময় খুব বিপজ্জনক পরিস্থিতি হয়েছে। একবার একটা দুষ্ট আত্মা রিয়াদের শরীরে ঢোকার চেষ্টা করেছিল। সেদিন রিয়াদ অজ্ঞান হয়ে পড়েছিল। আমি ভয়ে কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ সুমিত্রা এসে দুষ্ট আত্মাটাকে তাড়িয়ে দিল। সুমিত্রা আমাকে বলল, মেলোডি, তুমি রিয়াদকে আরও শক্তিশালী হতে সাহায্য করো। তার একটা রক্ষা কবচ দরকার। প্রিয়ার দাদিমার কাছ থেকে আমরা একটা বিশেষ তাবিজ নিলাম। সেই তাবিজ পড়ার পর থেকে রিয়াদ আরও নিরাপদ। গত কয়েক মাসে আমি দেখেছি রিয়াদের চারপাশে ভালো আত্মাদের একটা দল তৈরি হয়েছে। তারা সবসময় তাকে রক্ষা করে। সুমিত্রা ছাড়াও আরও কয়েকজন আত্মা আছে যারা রিয়াদের বন্ধু হয়ে গেছে। তার মধ্যে একজন পুরানো ডাক্তার, একজন শিক্ষক আর একজন সৈনিক। এই আত্মারা রিয়াদকে বিভিন্ন সময় পরামর্শ দেয়া। ডাক্তার আত্মা তাকে চিকিৎসা বিষয়ে সাহায্য করে, শিক্ষক পড়াশোনায় আর সৈনিক নিরাপত্তার ব্যাপারে। কিন্তু সবচেয়ে বড় ঘটনা হল গত মাসে। রিয়াদ আমাকে বলল যে তার আরেকটা বিশেষ ক্ষমতা এসেছে। আমি এখন ভবিষ্যতের কিছু ঘটনা দেখতে পারি, সে বলল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি দেখতে পাস? আমি দেখেছি আগামী সপ্তাহে আমাদের শহরে একটা বড় দুর্ঘটনা হবে। একটা বাস উল্টে যাবে। রিয়াদের এই ভবিষ্যৎবাণী সত্যি হল। ঠিক তার বলার সময়ে সেই দুর্ঘটনা ঘটল। কিন্তু রিয়াদ আগেই পুলিশকে সতর্ক করে দিয়েছিল। পুলিশ সেই রাস্তায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল। ফলে দুর্ঘটনা হলেও মৃত্যু হয়নি। এরপর থেকে স্থানীয় পুলিশ আর প্রশাসন রিয়াদের কথায় কান দেয়া। তারা বুঝতে পেরেছে যে রিয়াদের একটা বিশেষ ক্ষমতা আছে। আমি কখনো ভাবিনি যে আমার জীবন এতটা রোমাঞ্চকর হবে। প্রতিদিনই নতুন কিছু ঘটে। কখনো কোনো আত্মা সাহায্য চাইতে আসে, কখনো রিয়াদ কোনো ভবিষ্যৎ ঘটনার স্বপ্ন দেখে। আমার স্বামী বিপ্লব প্রথমে এসব বিশ্বাস করতে পারতেন না। কিন্তু এখন তিনিও সব মেনে নিয়েছেন। তিনি রিয়াদকে সাহায্য করেন। আমার মেয়ে তানিয়া এখনও ছোট। সে জানে তার দাদা বিশেষ কিছু করে, কিন্তু পুরোপুরি বুঝতে পারে না। রিয়াদ বলেছে যে তানিয়ার মধ্যেও হয়তো এই ক্ষমতা আসতে পারে। কিন্তু সেটা তার বয়স হলে জানা যাবে, সে বলেছে। গত সপ্তাহে আমাদের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান হল। শহরের সব ভালো আত্মারা এসেছিল। তারা রিয়াদকে একটা বিশেষ উপাধি দিল, আত্মা বন্ধুগু। সুমিত্রা বলল, রিয়াদ, তুমি আমাদের সবার প্রিয় হয়ে গেছ। তোমার জন্য আমরা সবসময় প্রার্থনা করি।
সেই অনুষ্ঠানে আমি প্রথমবারের মতো এত আত্মাকে একসাথে দেখলাম। তারা সবাই খুব শান্ত আর সুন্দর লাগছিল। আমার এখন আর ভূতের ভয় নেই। কারণ আমি জানি যে সব আত্মা খারাপ নয়। অনেকেই ভালো, শুধু সাহায্যের অপেক্ষায় থাকে। রিয়াদ আমাকে বলেছে, মা, আমি চাই তুমিও এই কাজে আমাকে সাহায্য করো। তুমি আত্মাদের সাথে কথা বলতে পারো না, কিন্তু তুমি মানুষদের সাথে যোগাযোগ করতে পারো। সে ঠিকই বলেছে। এখন আমিও এই কাজের অংশ হয়ে গেছি। যখন কোনো আত্মার সাহায্যের জন্য কোনো মানুষকে খুঁজতে হয়, আমি সেই কাজটা করি। আমাদের এই গল্প এখনো শেষ হয়নি। প্রতিদিন নতুন ঘটনা ঘটছে। আমি জানি ভবিষ্যতে আরও অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছে। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল যে জীবনে অনেক অদেখা শক্তি কাজ করে। আমরা সবাই একে অপরের সাথে যুক্ত। মৃত্যুও সেই যোগাযোগ শেষ করতে পারে না। রিয়াদ আমাকে বলেছে, মা, আমি যখন বড় হব, আমি এই বিষয়ে একটা বই লিখব, যাতে সবাই জানতে পারে যে আত্মারা আসলে কী। আমি তার এই স্বপ্ন পূরণ হওয়ার অপেক্ষায় আছি। আমি জানি আমার ছেলে ভবিষ্যতে আরও বড় কিছু করবে। এই গল্প শুনে হয়তো অনেকেই ভাববে এটা কাল্পনিক। কিন্তু আমি যা বলেছি সব সত্যি। আমার জীবনে এসব ঘটনা সত্যিই ঘটেছে। আজকালকার দিনে মানুষ অনেক কিছুই বিশ্বাস করতে চায় না। কিন্তু পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমরা এখনও বুঝতে পারিনি। রিয়াদের মতো ছেলেরা সেই রহস্যের একটা অংশ। তারা আমাদের চোখ খুলে দেয় যে জীবন শুধু যা দেখি তার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমার এই গল্প বলার উদ্দেশ্য হল মানুষকে জানানো যে ভালোবাসা আর সেবার শক্তি অসীম। মৃত্যুর পরেও সেই শক্তি কাজ করে। রিয়াদ যেসব আত্মার সাহায্য করেছে, তারা সবাই কোনো না কোনো অসমাপ্ত ভালোবাসা বা দায়িত্ব নিয়ে পৃথিবীতে আটকে ছিল। রিয়াদ তাদের সেই কাজ শেষ করতে সাহায্য করেছে। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত। আমাদের উচিত একে অপরের সাহায্য করা, তা সে জীবিত হোক বা মৃত। আমার পরিবারের এই অভিজ্ঞতা আমাদের আরও কাছে এনেছে। আমরা এখন জানি যে জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, শুধু নিজের জন্য বেঁচে থাকলে চলে না। রিয়াদ এখন ঠিক করেছে যে সে ভবিষ্যতে এই বিষয়ে আরও পড়াশোনা করবে। সে জানতে চায় কিভাবে আরও ভালোভাবে আত্মাদের সাহায্য করা যায়। আমি আমার এই গল্প এখানেই শেষ করছি। কিন্তু আমাদের জীবনের এই অসাধারণ যাত্রা এখনও চলমান। প্রতিদিন নতুন কিছু ঘটছে, নতুন অভিজ্ঞতা হচ্ছে। হয়তো একদিন আবার আপনাদের কাছে আসব আরেকটা নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে। কি বলছিস তুই? সত্যি মা? সেই মেয়ে বলেছিল তার নাম সুমি। আর সে বলেছিল তার গহনা ফেরত দিতে গু। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু রিয়াদ বলল, মা, ভয় পেজো না। সে কোনো খারাপ ভূত নয়। সে শুধু তার গহনা ফেরত চায়। সেদিন রাত 10টার দিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ পেছনে কারো উপস্থিতি অনুভব করলাম। ফিরে তাকাতেই দেখি এক সুন্দরী মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমার চিৎকার বের হওয়ার আগেই সে বলল, ভয় পেজো না। আমি সুমিত্রা। তুমি আমার গহনা ফিরিয়ে দিয়েছ বলে ধন্যবাদ। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কি ভূত? সুমিত্রা মিষ্টি করে হাসল। আমি এই বাড়ির আত্মা। 100 বছর ধরে আমার গহনার জন্য অপেক্ষা করছিলাম। আজ তুমি সেগুলো উদ্ধার করেছ। কিন্তু এই গহনা তো তোমার। আমি কিভাবে রাখতে পারি? না, সুমিত্রা বলল, এগুলো এখন তোমার। কারণ তুমি আমাকে মুক্তি দিয়েছ। আমি এতদিন এই বাড়িতে আটকে ছিলাম এই গহনার জন্য। এখন আমি অনিকেতের কাছে যেতে পারব। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। সুমিত্রা আবার বলল, তোমার ছেলে রিয়াদের একটা বিশেষ ক্ষমতা আছে। সে আত্মাদের সাথে যোগাযোগ করতে পারে। তাই সে আমার স্বপ্ন দেখতে পেয়েছে। এটা কি বিপজ্জনক? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। না, একেবারেই না। সে ভালো আত্মাদের সাহায্য করতে পারবে। এটা একটা দান। পরদিন সকালে রিয়াদ আমাকে বলল, মা, আমি জানতাম তুমি সুমিত্রার সাথে কথা বলেছ। সে আমাকে স্বপ্নে এসে সব বলেছে। আমি অবাক হয়ে বললাম, সে কি বলেছে? সে বলেছে এখন আমার একটা কাজ আছে। এই শহরে আরও অনেক আত্মা আছে যারা সাহায্যের অপেক্ষায়। আমি তাদের সাহায্য করতে পারব। আমি চিন্তিত হয়ে বললাম, কিন্তু এটা কি নিরাপদ? রিয়াদ আমার হাত ধরে বলল, মা, ভয় পেজো না। আমি শুধু ভালো আত্মাদের সাহায্য করব। খারাপ আত্মা থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি।
সপ্তাহ খানেক পর রিয়াদ আমাকে বলল যে শহরের পুরানো লাইব্রেরিতে একটা আত্মা আছে। সে একজন লেখক ছিল। তার একটা অসমাপ্ত বই আছে যা সে শেষ করতে চায়। আমি কি তার সাথে কথা বলতে পারি? রিয়াদ জিজ্ঞেস করল। আমি রাজি হয়ে গেলাম। আমরা লাইব্রেরিতে গেলাম। রাত 10টার সময় লাইব্রেরি বন্ধ হওয়ার পর আমরা সেখানে থাকলাম। রাত 12টার সময় রিয়াদ বলল, মা, ওই যে লেখক আসছে গু। আমি তাকিয়ে দেখলাম একজন বয়স্ক মানুষ আমাদের দিকে আসছে। তার পোশাক পুরানো যুগের। লেখক আমাদের কাছে এসে বললেন, আমার নাম কমল দাস। আমি এই লাইব্রেরিতে 50 বছর ধরে আছি। আমার একটা উপন্যাস অসমাপ্ত রয়ে গেছে গি। রিয়াদ বলল, আপনি কি আমাদের বলতে পারেন সেই গল্পটা? আমরা সেটা লিখে দিতে পারি। কমল দাস খুশি হয়ে বললেন, সত্যি? তাহলে শোনো গু। তিনি তার গল্প শুরু করলেন। এটা ছিল এক যুবকের প্রেমের গল্প। যুবকটি তার প্রিয়তমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন শহরে। আমি আর রিয়াদ সারা রাত ধরে সেই গল্প শুনলাম আর লিখলাম। সকালে কমল দাস বললেন, ধন্যবাদ। আমার কাজ শেষ হল। এখন আমি শান্তিতে চলে যেতে পারি। এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকল। রিয়াদের এই অদ্ভুত ক্ষমতা নিয়ে আমি প্রথমে চিন্তিত থাকলেও পরে বুঝলাম এটা সত্যিই একটা দান। একদিন রিয়াদ বলল, মা, আমি জানি তুমি আমার এই ক্ষমতা নিয়ে চিন্তিত। কিন্তু দেখো আমি কত মানুষের সাহায্য করতে পারছি। সে ঠিকই বলেছিল। গত 3 মাসে আমরা 10টি আত্মার সাহায্য করেছি। সবাই শান্তিতে চলে গেছে। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। রিয়াদ স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আজ আমার ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। তার নাম প্রিয়া গু। আমি বললাম, তো কি হয়েছে? সেই মেয়ে আমার মতোই আত্মাদের দেখতে পায়। সে আমাকে বলেছে যে আমাদের স্কুলে একটা খারাপ আত্মা আছে গি। আমার মনটা খারাপ হয়ে গেল। খারাপ আত্মা মানে? রিয়াদ বলল, সে একজন দুষ্ট লোক ছিল। মৃত্যুর পরও সে ছাত্রছাত্রীদের ক্ষতি করতে চায় গু। আমি ভয় পেয়ে বললাম, তাহলে স্কুলে যাবি না গি? না মা, পালিয়ে লাভ নেই। আমাদের এই আত্মাকে থামাতে হবে। প্রিয়া বলেছে তার দাদিমা এই ব্যাপারে অভিজ্ঞ। আমরা তার সাহায্য নিতে পারি। পরদিন আমরা প্রিয়ার দাদিমার সাথে দেখা করলাম। তিনি আমাদের বললেন, দুষ্ট আত্মাদের সাথে লড়াই করা বিপজ্জনক। কিন্তু তোমাদের ক্ষমতা দিয়ে এটা সম্ভব। তিনি আমাদের কিছু মন্ত্র আর তাবিজ দিলেন। এগুলো তোমাদের রক্ষা করবে গি। সেদিন রাতে আমরা স্কুলে গেলাম। রাত 2টোর সময় সেই দুষ্ট আত্মা হাজির হল। সে দেখতে ভয়ঙ্কর, কালো চোখ, লম্বা নখ। আত্মাটা আমাদের দিকে তেড়ে এল। কিন্তু রিয়াদ আর প্রিয়া একসাথে মন্ত্র পড়তে শুরু করল। আত্মাটা থমকে গেল। তারপর একটা আলোর ঝলকানি হল। আত্মাটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। প্রিয়ার দাদিমা বলেছিলেন, দুষ্ট আত্মা পুরোপুরি ধ্বংস হয়নি। সে আবার আসতে পারে। তোমাদের সাবধানে থাকতে হবে গি। সত্যিই 1 সপ্তাহ পর সেই আত্মা আবার ফিরে এল। এবার সে আরও শক্তিশালী হয়ে এসেছিল। আমাদের বাড়িতেই চলে এল। রাতে আমি রান্নাঘরে পানি খেতে গিয়ে দেখলাম সেই ভয়ঙ্কর আত্মা সেখানে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে রিয়াদকে ডাকলাম। সে দৌড়ে এসে বলল, মা, ভয় পেজো না। আমি আছি। কিন্তু এবার আত্মাটা আরও শক্তিশালী। সে আমাদের উপর আক্রমণ করল। আমার হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেল। রিয়াদ মন্ত্র পড়তে শুরু করল। কিন্তু আত্মাটা হাসতে লাগল। তোমাদের মন্ত্র আমার উপর কাজ করবে না। আমি এখন আরও শক্তিশালী গু। হঠাৎ একটা উজ্জ্বল আলো এল। সুমিত্রা হাজির হল। তুমি এই বাড়িতে থাকতে পারবে না, সুমিত্রা দুষ্ট আত্মাকে বলল। তুই কে আমাকে বলছিস? দুষ্ট আত্মা রেগে গেল। সুমিত্রা বলল, আমি এই বাড়ির রক্ষাকর্তা। আর এই পরিবার আমার বন্ধু গো। তারপর সুমিত্রা একটা শক্তিশালী মন্ত্র পড়ল। দুষ্ট আত্মা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সুমিত্রা আমাদের বলল, এবার সে আর ফিরে আসতে পারবে না। আমি তাকে এমনভাবে বেঁধে দিয়েছি যে সে আর কারও ক্ষতি করতে পারবে না গি। পরদিন প্রিয়ার দাদিমা এসে বললেন, তোমাদের উপর একটা বিশেষ আশীর্বাদ আছে। সুমিত্রার মতো শক্তিশালী আত্মা তোমাদের রক্ষা করছে গি। এরপর থেকে আর কোনো দুষ্ট আত্মা আমাদের কাছে আসার সাহস পায়নি। রিয়াদ তার ক্ষমতা দিয়ে শুধু ভালো আত্মাদের সাহায্য করে। গত মাসে আমরা একটা পুরানো হাসপাতালে গিয়েছিলাম। সেখানে একজন নার্সের আত্মা ছিল। সে মৃত্যুর পর থেকে রোগীদের সেবা করে যাচ্ছিল। নার্স আমাদের বলল, আমি মৃত্যুর সময় একটা রোগীর চিকিৎসা অসমাপ্ত রেখে গিয়েছিলাম।
এই অপরাধবোধ নিয়ে আমি এখানে আটকে আছি গিউ। রিয়াদ বলল, আপনি কি বলতে পারেন সেই রোগীর নাম? নার্স বলল, তার নাম রমেশ দাস। তার বুকে একটা অপারেশন হওয়ার কথা ছিল। আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম রমেশ দাস এখনও বেঁচে আছে। তবে তার সেই অসুখ কখনো ভালো হয়নি। আমরা রমেশ দাসের সাথে দেখা করলাম। তিনি বললেন, ৫০ বছর আগে হাসপাতালে আমার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন নার্স সুমা হঠাৎ মারা যায়। অপারেশন আর হয়নি গি। আমরা তাকে নার্স সুমার কথা বললাম। তিনি কাঁদতে শুরু করলেন। সুমা আমার প্রাণ বাঁচিয়েছিল। তার জন্যই আমি এতদিন বেঁচে আছি। রিয়াদ বলল, নার্স সুমা আপনার জন্য অপেক্ষা করছে। তিনি চান আপনি ভালো থাকুন গো। আমরা রমেশ দাসকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তার অপারেশন সফল হল। সেদিন রাতে নার্স সুমা আমাদের কাছে এসে বলল, ধন্যবাদ। আমার কাজ শেষ হল। এখন আমি শান্তিতে যেতে পারি গু। এভাবে আমাদের জীবন চলতে থাকল। রিয়াদের এই বিশেষ ক্ষমতা আমাদের পরিবারে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। আমি এখন আর ভয় পাই না। বরং গর্ব করি যে আমার ছেলে এত মানুষের সাহায্য করতে পারে। গত সপ্তাহে রিয়াদ আমাকে বলল, মা, আমি একটা বড় রহস্য আবিষ্কার করেছি। কী রহস্য? আমি জিজ্ঞেস করলাম। আমাদের এই বাড়িটা আসলে একটা বিশেষ জায়গায় তৈরি। এখানে অনেক আত্মা আসে কারণ এটা তাদের জন্য একটা নিরাপদ স্থান। রিয়াদ আরও বলল, সুমিত্রা আমাকে বলেছে যে আমাদের পূর্বপুরুষরাও এই ক্ষমতার অধিকারী ছিলেন। এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। আমি অবাক হয়ে বললাম, তুমি কি বলছ? আমি তো এর আগে কিছু জানতাম না গি। হ্যাঁ মা, কারণ এই ক্ষমতা প্রতি ৩ প্রজন্মে একবার আসে। দাদুর দাদার এই ক্ষমতা ছিল। এখন আমার এসেছে গি। সেদিন রাতে আমি স্বপ্ন দেখলাম। আমার দাদুর দাদা আমার কাছে এসে বললেন, মেয়ে, তুমি রিয়াদকে নিয়ে গর্ব করতে পারো। সে আমাদের পরিবারের ঐতিহ্য রক্ষা করছে গি। তিনি আরও বললেন, এই ক্ষমতা শুধু নিজের জন্য নয়। এটা মানুষের সেবার জন্য। রিয়াদ সঠিক পথে আছে গি। পরদিন সকালে রিয়াদ আমাকে বলল, মা, তুমি কি গত রাতে প্রপ্রদাদুর স্বপ্ন দেখেছ? আমি অবাক হয়ে বললাম, তুই কিভাবে জানলি? তিনি আমাকেও স্বপ্নে বলেছেন। তিনি বলেছেন আমাদের পরিবারে একটা বিশেষ দায়িত্ব আছে গি। রিয়াদ বল যে আমাদের পরিবার শত বছর ধরে আত্মাদের সাহায্য করে আসছে। আমাদের পূর্বপুরুষরা এই কাজ করতেন। কিন্তু তুই এই সব কিভাবে জানলি? আমি জিজ্ঞেস করলাম। সুমিত্রা আমাকে সব বলেছে। সে বলেছে আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত কক্ষ আছে। সেখানে আমাদের পূর্বপুরুষদের লেখা ডায়েরি আছে গি। আমরা বাড়ির নিচতলায় খোঁজাখুঁজি করতে শুরু করলাম। সত্যিই রান্নাঘরের মেঝেতে একটা গুপ্ত দরজা পেলাম। নিচে নেমে দেখলাম একটা ছোট কক্ষ। সেখানে অনেক পুরানো বই আর ডায়েরি রাখা। একটা ডায়েরি খুলে দেখলাম আমার প্রপ্রদাদুর লেখা। তিনি লিখেছেন কিভাবে তিনি বিভিন্ন আত্মার সাহায্য করেছেন। আরেকটা ডায়েরিতে দেখলাম তার বাবারও একই কাজের কথা লেখা। আমি বুঝতে পারলাম সত্যিই এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। রিয়াদ বলল, মা, এখন আমি বুঝতে পারছি কেন আমার এই ক্ষমতা এসেছে। এটা আমার দায়িত্ব। সেদিন থেকে আমরা আরও গুরুত্বের সাথে এই কাজ করতে শুরু করলাম। রিয়াদ শুধু স্থানীয় এলাকার আত্মাদের সাহায্য করে না, দূর থেকেও অনেকে আসে। গত মাসে ঢাকা থেকে একটা পরিবার এসেছিল। তাদের বাড়িতে একটা শিশুর আত্মা ছিল যে সবসময় কাঁদত। রিয়াদ তাদের সাথে ঢাকা গিয়ে দেখল যে সেই শিশুটি তার মাকে খুঁজছিল। শিশুটি মারা যাওয়ার পর তার মা অন্য শহরে চলে গিয়েছিল। আমরা সেই মায়ের খোঁজ নিয়ে তার সাথে যোগাযোগ করলাম। মা এসে তার সন্তানের সাথে কথা বলল। শিশুটি শান্তি পেয়ে চলে গেল। এভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকল। আমি দেখলাম রিয়াদ দিন দিন আরও পরিণত হচ্ছে। একদিন রিয়াদ আমাকে বলল, মা, আমি জানি এই কাজ করতে গিয়ে আমার স্বাভাবিক জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হচ্ছে। কিন্তু এটাই আমার জীবনের উদ্দেশ্য। আমি তার কথা শুনে গর্বিত হলাম। আমার ছেলে এত ছোট বয়সেই এত বড় দায়িত্ব নিয়েছে। কিন্তু আমার একটু চিন্তাও ছিল রিয়াদের পড়াশোনা আর স্বাভাবিক জীবন নিয়ে। আমি তাকে বললাম, তুই কি পড়াশোনা ছেড়ে দেবি? রিয়াদ বলল, না মা, আমি পড়াশোনা চালিয়ে যাব। কারণ শিক্ষিত হলে আমি আরও ভালোভাবে মানুষের সেবা করতে পারব। প্রিয়ার দাদিমা একদিন আমাদের বলেছিলেন, রিয়াদের মতো ছেলেরা খুব বিরল। তোমরা তাকে যত্ন করে রাখো। তিনি আরও বলেছিলেন, এই ক্ষমতা অনেক দায়িত্বের সাথে আসে। রিয়াদকে সবসময় সতর্ক থাকতে হবে।
সত্যিই কিছু সময় খুব বিপজ্জনক পরিস্থিতি হয়েছে। একবার একটা দুষ্ট আত্মা রিয়াদের শরীরে ঢোকার চেষ্টা করেছিল। সেদিন রিয়াদ অজ্ঞান হয়ে পড়েছিল। আমি ভয়ে কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ সুমিত্রা এসে দুষ্ট আত্মাটাকে তাড়িয়ে দিল। সুমিত্রা আমাকে বলল, মেলোডি, তুমি রিয়াদকে আরও শক্তিশালী হতে সাহায্য করো। তার একটা রক্ষা কবচ দরকার। প্রিয়ার দাদিমার কাছ থেকে আমরা একটা বিশেষ তাবিজ নিলাম। সেই তাবিজ পড়ার পর থেকে রিয়াদ আরও নিরাপদ। গত কয়েক মাসে আমি দেখেছি রিয়াদের চারপাশে ভালো আত্মাদের একটা দল তৈরি হয়েছে। তারা সবসময় তাকে রক্ষা করে। সুমিত্রা ছাড়াও আরও কয়েকজন আত্মা আছে যারা রিয়াদের বন্ধু হয়ে গেছে। তার মধ্যে একজন পুরানো ডাক্তার, একজন শিক্ষক আর একজন সৈনিক। এই আত্মারা রিয়াদকে বিভিন্ন সময় পরামর্শ দেয়া। ডাক্তার আত্মা তাকে চিকিৎসা বিষয়ে সাহায্য করে, শিক্ষক পড়াশোনায় আর সৈনিক নিরাপত্তার ব্যাপারে। কিন্তু সবচেয়ে বড় ঘটনা হল গত মাসে। রিয়াদ আমাকে বলল যে তার আরেকটা বিশেষ ক্ষমতা এসেছে। আমি এখন ভবিষ্যতের কিছু ঘটনা দেখতে পারি, সে বলল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি দেখতে পাস? আমি দেখেছি আগামী সপ্তাহে আমাদের শহরে একটা বড় দুর্ঘটনা হবে। একটা বাস উল্টে যাবে। রিয়াদের এই ভবিষ্যৎবাণী সত্যি হল। ঠিক তার বলা সময়ে সেই দুর্ঘটনা ঘটল। কিন্তু রিয়াদ আগেই পুলিশকে সতর্ক করে দিয়েছিল। পুলিশ সেই রাস্তায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল। ফলে দুর্ঘটনা হলেও মৃত্যু হয়নি। এরপর থেকে স্থানীয় পুলিশ আর প্রশাসন রিয়াদের কথায় কান দেয়া। তারা বুঝতে পেরেছে যে রিয়াদের একটা বিশেষ ক্ষমতা আছে। আমি কখনো ভাবিনি যে আমার জীবন এতটা রোমাঞ্চকর হবে। প্রতিদিনই নতুন কিছু ঘটে। কখনো কোনো আত্মা সাহায্য চাইতে আসে, কখনো রিয়াদ কোনো ভবিষ্যৎ ঘটনার স্বপ্ন দেখে। আমার স্বামী বিপ্লব প্রথমে এসব বিশ্বাস করতে পারতেন না। কিন্তু এখন তিনিও সব মেনে নিয়েছেন। তিনি রিয়াদকে সাহায্য করেন। আমার মেয়ে তানিয়া এখনও ছোট। সে জানে তার দাদা বিশেষ কিছু করে, কিন্তু পুরোপুরি বুঝতে পারে না। রিয়াদ বলেছে যে তানিয়ার মধ্যেও হয়তো এই ক্ষমতা আসতে পারে। কিন্তু সেটা তার বয়স হলে জানা যাবে, সে বলেছে। গত সপ্তাহে আমাদের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান হল। শহরের সব ভালো আত্মারা এসেছিল। তারা রিয়াদকে একটা বিশেষ উপাধি দিল, আত্মা বন্ধুগু। সুমিত্রা বলল, রিয়াদ, তুমি আমাদের সবার প্রিয় হয়ে গেছ। তোমার জন্য আমরা সবসময় প্রার্থনা করি। সেই অনুষ্ঠানে আমি প্রথমবারের মতো এত আত্মাকে একসাথে দেখলাম। তারা সবাই খুব শান্ত আর সুন্দর লাগছিল। আমার এখন আর ভূতের ভয় নেই। কারণ আমি জানি যে সব আত্মা খারাপ নয়। অনেকেই ভালো, শুধু সাহায্যের অপেক্ষায় থাকে। রিয়াদ আমাকে বলেছে, মা, আমি চাই তুমিও এই কাজে আমাকে সাহায্য করো। তুমি আত্মাদের সাথে কথা বলতে পারো না, কিন্তু তুমি মানুষদের সাথে যোগাযোগ করতে পারো। সে ঠিকই বলেছে। এখন আমিও এই কাজের অংশ হয়ে গেছি। যখন কোনো আত্মার সাহায্যের জন্য কোনো মানুষকে খুঁজতে হয়, আমি সেই কাজটা করি। আমাদের এই গল্প এখনও শেষ হয়নি। প্রতিদিন নতুন ঘটনা ঘটছে। আমি জানি ভবিষ্যতে আরও অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছে। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল যে জীবনে অনেক অদেখা শক্তি কাজ করে। আমরা সবাই একে অপরের সাথে যুক্ত। মৃত্যুও সেই যোগাযোগ শেষ করতে পারে না। রিয়াদ আমাকে বলেছে, মা, আমি যখন বড় হব, আমি এই বিষয়ে একটা বই লিখব। যাতে সবাই জানতে পারে যে আত্মারা আসলে কী। আমি তার এই স্বপ্ন পূরণ হওয়ার অপেক্ষায় আছি। আমি জানি আমার ছেলে ভবিষ্যতে আরও বড় কিছু করবে। এই গল্প শুনে হয়তো অনেকেই ভাববে এটা কাল্পনিক। কিন্তু আমি যা বলেছি সব সত্যি। আমার জীবনে এসব ঘটনা সত্যিই ঘটেছে। আজকালকার দিনে মানুষ অনেক কিছুই বিশ্বাস করতে চায় না। কিন্তু পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমরা এখনও বুঝতে পারিনি। রিয়াদের মতো ছেলেরা সেই রহস্যের একটা অংশ। তারা আমাদের চোখ খুলে দেয় যে জীবন শুধু যা দেখি তার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমার এই গল্প বলার উদ্দেশ্য হল মানুষকে জানানো যে ভালোবাসা আর সেবার শক্তি অসীম। মৃত্যুর পরেও সেই শক্তি কাজ করে। রিয়াদ যেসব আত্মার সাহায্য করেছে, তারা সবাই কোনো না কোনো অসমাপ্ত ভালোবাসা বা দায়িত্ব নিয়ে পৃথিবীতে আটকে ছিল। রিয়াদ তাদের সেই কাজ শেষ করতে সাহায্য করেছে। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত। আমাদের উচিত একে অপরের সাহায্য করা, তা সে জীবিত হোক বা মৃত। আমার পরিবারের এই অভিজ্ঞতা আমাদের আরও কাছে এনেছে। আমরা এখন জানি যে জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, শুধু নিজের জন্য বেঁচে থাকলে চলে না। রিয়াদ এখন ঠিক করেছে যে সে ভবিষ্যতে এই বিষয়ে আরও পড়াশোনা করবে।
সে জানতে চায় কিভাবে আরও ভালোভাবে আত্মাদের সাহায্য করা যায়। আমি আমার এই গল্প এখানেই শেষ করছি। কিন্তু আমাদের জীবনের এই অসাধারণ যাত্রা এখনও চলমান। প্রতিদিন নতুন কিছু ঘটছে, নতুন অভিজ্ঞতা হচ্ছে। হয়তো একদিন আবার আপনাদের কাছে আসব আরেকটা নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে। কি বলছিস তুই? সত্যি মা? সেই মেয়ে বলেছিল তার নাম সুমি। আর সে বলেছিল তার গহনা ফেরত দিতে গু। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু রিয়াদ বলল, মা ভয় পেজো না। সে কোনো খারাপ ভূত নয়। সে শুধু তার গহনা ফেরত চায়। সেদিন রাত 10টার দিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ পেছনে কারো উপস্থিতি অনুভব করলাম। ফিরে তাকাতেই দেখি এক সুন্দরী মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমার চিৎকার বের হওয়ার আগেই সে বলল, ভয় পেজো না। আমি সুমিত্রা। তুমি আমার গহনা ফিরিয়ে দিয়েছ বলে ধন্যবাদ গ। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কি ভূত? সুমিত্রা মিষ্টি করে হাসল। আমি এই বাড়ির আত্মা। 100 বছর ধরে আমার গহনার জন্য অপেক্ষা করছিলাম। আজ তুমি সেগুলো উদ্ধার করেছ। কিন্তু এই গহনা তো তোমার। আমি কিভাবে রাখতে পারি? না, সুমিত্রা বলল, এগুলো এখন তোমার। কারণ তুমি আমাকে মুক্তি দিয়েছ। আমি এতদিন এই বাড়িতে আটকে ছিলাম এই গহনার জন্য। এখন আমি অনিকেতের কাছে যেতে পারব। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। সুমিত্রা আবার বলল, তোমার ছেলে রিয়াদের একটা বিশেষ ক্ষমতা আছে। সে আত্মাদের সাথে যোগাযোগ করতে পারে। তাই সে আমার স্বপ্ন দেখতে পেয়েছে গি। এটা কি বিপজ্জনক? আমি চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম। না, একেবারেই না। সে ভালো আত্মাদের সাহায্য করতে পারবে। এটা একটা দান। পরদিন সকালে রিয়াদ আমাকে বলল, মা, আমি জানতাম তুমি সুমিত্রার সাথে কথা বলেছ। সে আমাকে স্বপ্নে এসে সব বলেছে গি। আমি অবাক হয়ে বললাম, সে কি বলেছে? সে বলেছে এখন আমার একটা কাজ আছে। এই শহরে আরও অনেক আত্মা আছে যারা সাহায্যের অপেক্ষায়। আমি তাদের সাহায্য করতে পারব। আমি চিন্তিত হয়ে বললাম, কিন্তু এটা কি নিরাপদ? রিয়াদ আমার হাত ধরে বলল, মা, ভয় পেজো না। আমি শুধু ভালো আত্মাদের সাহায্য করব। খারাপ আত্মা থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি। সপ্তাহ খানেক পর রিয়াদ আমাকে বলল যে শহরের পুরানো লাইব্রেরিতে একটা আত্মা আছে। সে একজন লেখক ছিল। তার একটা অসমাপ্ত বই আছে যা সে শেষ করতে চায়। আমি কি তার সাথে কথা বলতে পারি? রিয়াদ জিজ্ঞেস করল। আমি রাজি হয়ে গেলাম। আমরা লাইব্রেরিতে গেলাম। রাত 10টার সময় লাইব্রেরি বন্ধ হওয়ার পর আমরা সেখানে থাকলাম। রাত 12টার সময় রিয়াদ বলল, মা, ওই যে লেখক আসছে গু। আমি তাকিয়ে দেখলাম একজন বয়স্ক মানুষ আমাদের দিকে আসছে। তার পোশাক পুরানো যুগের। লেখক আমাদের কাছে এসে বললেন, আমার নাম কমল দাস। আমি এই লাইব্রেরিতে 50 বছর ধরে আছি। আমার একটা উপন্যাস অসমাপ্ত রয়ে গেছে গি। রিয়াদ বলল, আপনি কি আমাদের বলতে পারেন সেই গল্পটা? আমরা সেটা লিখে দিতে পারি। কমল দাস খুশি হয়ে বললেন, সত্যি? তাহলে শোনো গু। তিনি তার গল্প শুরু করলেন। এটা ছিল এক যুবকের প্রেমের গল্প। যুবকটি তার প্রিয়তমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন শহরে। আমি আর রিয়াদ সারা রাত ধরে সেই গল্প শুনলাম আর লিখলাম। সকালে কমল দাস বললেন, ধন্যবাদ। আমার কাজ শেষ হল। এখন আমি শান্তিতে চলে যেতে পারি। এভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকল। রিয়াদের এই অদ্ভুত ক্ষমতা নিয়ে আমি প্রথমে চিন্তিত থাকলেও পরে বুঝলাম এটা সত্যিই একটা দান। একদিন রিয়াদ বলল, মা, আমি জানি তুমি আমার এই ক্ষমতা নিয়ে চিন্তিত। কিন্তু দেখো আমি কত মানুষের সাহায্য করতে পারছি। সে ঠিকই বলেছিল। গত 3 মাসে আমরা 10টি আত্মার সাহায্য করেছি। সবাই শান্তিতে চলে গেছে। কিন্তু একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। রিয়াদ স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আজ আমার ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। তার নাম প্রিয়া গু। আমি বললাম, তো কি হয়েছে? সেই মেয়ে আমার মতোই আত্মাদের দেখতে পায়। সে আমাকে বলেছে যে আমাদের স্কুলে একটা খারাপ আত্মা আছে গি। আমার মনটা খারাপ হয়ে গেল। খারাপ আত্মা মানে? রিয়াদ বলল, সে একজন দুষ্ট লোক ছিল। মৃত্যুর পরও সে ছাত্রছাত্রীদের ক্ষতি করতে চায় গু। আমি ভয় পেয়ে বললাম, তাহলে স্কুলে যাবি না গি? না মা, পালিয়ে লাভ নেই। আমাদের এই আত্মাকে থামাতে হবে। প্রিয়া বলেছে তার দাদিমা এই ব্যাপারে অভিজ্ঞ। আমরা তার সাহায্য নিতে পারি।
পরদিন আমরা প্রিয়ার দাদিমার সাথে দেখা করলাম। তিনি আমাদের বললেন, দুষ্ট আত্মাদের সাথে লড়াই করা বিপজ্জনক। কিন্তু তোমাদের ক্ষমতা দিয়ে এটা সম্ভব। তিনি আমাদের কিছু মন্ত্র আর তাবিজ দিলেন। এগুলো তোমাদের রক্ষা করবে কি। সেদিন রাতে আমরা স্কুলে গেলাম। রাত 2টোর সময় সেই দুষ্ট আত্মা হাজির হল। সে দেখতে ভয়ঙ্কর, কালো চোখ, লম্বা নখ। আত্মাটা আমাদের দিকে তেড়ে এল। কিন্তু রিয়াদ আর প্রিয়া একসাথে মন্ত্র পড়তে শুরু করল। আত্মাটা থমকে গেল। তারপর একটা আলোর ঝলকানি হল। আত্মাটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। প্রিয়ার দাদিমা বলেছিলেন, দুষ্ট আত্মা পুরোপুরি ধ্বংস হয়নি। সে আবার আসতে পারে। তোমাদের সাবধানে থাকতে হবে কি। সত্যিই 1 সপ্তাহ পর সেই আত্মা আবার ফিরে এল। এবার সে আরও শক্তিশালী হয়ে এসেছিল। আমাদের বাড়িতেই চলে এল। রাতে আমি রান্নাঘরে পানি খেতে গিয়ে দেখলাম সেই ভয়ঙ্কর আত্মা সেখানে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে রিয়াদকে ডাকলাম। সে দৌড়ে এসে বলল, মা, ভয় পেজো না। আমি আছি। কিন্তু এবার আত্মাটা আরও শক্তিশালী। সে আমাদের উপর আক্রমণ করল। আমার হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেল। রিয়াদ মন্ত্র পড়তে শুরু করল। কিন্তু আত্মাটা হাসতে লাগল। তোমাদের মন্ত্র আমার উপর কাজ করবে না। আমি এখন আরও শক্তিশালী। হঠাৎ একটা উজ্জ্বল আলো এল। সুমিত্রা হাজির হল। তুমি এই বাড়িতে থাকতে পারবে না, সুমিত্রা দুষ্ট আত্মাকে বলল। তুই কে আমাকে বলছিস? দুষ্ট আত্মা রেগে গেল। সুমিত্রা বলল, আমি এই বাড়ির রক্ষাকর্তা। আর এই পরিবার আমার বন্ধু। তারপর সুমিত্রা একটা শক্তিশালী মন্ত্র পড়ল। দুষ্ট আত্মা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। সুমিত্রা আমাদের বলল, এবার সে আর ফিরে আসতে পারবে না। আমি তাকে এমনভাবে বেঁধে দিয়েছি যে সে আর কারও ক্ষতি করতে পারবে না। পরদিন প্রিয়ার দাদিমা এসে বললেন, তোমাদের উপর একটা বিশেষ আশীর্বাদ আছে। সুমিত্রার মতো শক্তিশালী আত্মা তোমাদের রক্ষা করছে। এরপর থেকে আর কোনো দুষ্ট আত্মা আমাদের কাছে আসার সাহস পায়নি। রিয়াদ তার ক্ষমতা দিয়ে শুধু ভালো আত্মাদের সাহায্য করে। গত মাসে আমরা একটা পুরানো হাসপাতালে গিয়েছিলাম। সেখানে একজন নার্সের আত্মা ছিল। সে মৃত্যুর পর থেকে রোগীদের সেবা করে যাচ্ছিল। নার্স আমাদের বলল, আমি মৃত্যুর সময় একটা রোগীর চিকিৎসা অসমাপ্ত রেখে গিয়েছিলাম। এই অপরাধবোধ নিয়ে আমি এখানে আটকে আছি। রিয়াদ বলল, আপনি কি বলতে পারেন সেই রোগীর নাম? নার্স বলল, তার নাম রমেশ দাস। তার বুকে একটা অপারেশন হওয়ার কথা ছিল। আমরা খোঁজখবর নিয়ে জানতে পারলাম রমেশ দাস এখনও বেঁচে আছে। তবে তার সেই অসুখ কখনো ভালো হয়নি। আমরা রমেশ দাসের সাথে দেখা করলাম। তিনি বললেন, 50 বছর আগে হাসপাতালে আমার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন নার্স সুমা হঠাৎ মারা যায়। অপারেশন আর হয়নি। আমরা তাকে নার্স সুমার কথা বললাম। তিনি কাঁদতে শুরু করলেন। সুমা আমার প্রাণ বাঁচিয়েছিল। তার জন্যই আমি এতদিন বেঁচে আছি। রিয়াদ বলল, নার্স সুমা আপনার জন্য অপেক্ষা করছে। তিনি চান আপনি ভালো থাকুন। আমরা রমেশ দাসকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে গেলাম। তার অপারেশন সফল হল। সেদিন রাতে নার্স সুমা আমাদের কাছে এসে বলল, ধন্যবাদ। আমার কাজ শেষ হল। এখন আমি শান্তিতে যেতে পারি। এভাবে আমাদের জীবন চলতে থাকল। রিয়াদের এই বিশেষ ক্ষমতা আমাদের পরিবারে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। আমি এখন আর ভয় পাই না। বরং গর্ব করি যে আমার ছেলে এত মানুষের সাহায্য করতে পারে। গত সপ্তাহে রিয়াদ আমাকে বলল, মা, আমি একটা বড় রহস্য আবিষ্কার করেছি। কি রহস্য? আমি জিজ্ঞেস করলাম। আমাদের এই বাড়িটা আসলে একটা বিশেষ জায়গায় তৈরি। এখানে অনেক আত্মা আসে কারণ এটা তাদের জন্য একটা নিরাপদ স্থান। রিয়াদ আরও বলল, সুমিত্রা আমাকে বলেছে যে আমাদের পূর্বপুরুষরাও এই ক্ষমতার অধিকারী ছিলেন। এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। আমি অবাক হয়ে বললাম, তুমি কি বলছ? আমি তো এর আগে কিছু জানতাম না। হ্যাঁ মা, কারণ এই ক্ষমতা প্রতি 3 প্রজন্মে একবার আসে। দাদুর দাদার এই ক্ষমতা ছিল। এখন আমার এসেছে। সেদিন রাতে আমি স্বপ্ন দেখলাম। আমার দাদুর দাদা আমার কাছে এসে বললেন, মেয়ে, তুমি রিয়াদকে নিয়ে গর্ব করতে পারো। সে আমাদের পরিবারের ঐতিহ্য রক্ষা করছে। তিনি আরও বললেন, এই ক্ষমতা শুধু নিজের জন্য নয়। এটা মানুষের সেবার জন্য। রিয়াদ সঠিক পথে আছে। পরদিন সকালে রিয়াদ আমাকে বলল, মা, তুমি কি গত রাতে প্রপ্রদাদুর স্বপ্ন দেখেছ? আমি অবাক হয়ে বললাম, তুই কিভাবে জানলি?
তিনি আমাকেও স্বপ্নে বলেছেন। তিনি বলেছেন আমাদের পরিবারে একটা বিশেষ দায়িত্ব আছে গি। রিয়াদ বল যে আমাদের পরিবার শত বছর ধরে আত্মাদের সাহায্য করে আসছে। আমাদের পূর্বপুরুষরা এই কাজ করতেন। কিন্তু তুই এইসব কিভাবে জানলি? আমি জিজ্ঞেস করলাম। সুমিত্রা আমাকে সব বলেছে। সে বলেছে আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত কক্ষ আছে। সেখানে আমাদের পূর্বপুরুষদের লেখা ডায়েরি আছে গি। আমরা বাড়ির নিচতলায় খোঁজাখুঁজি করতে শুরু করলাম। সত্যিই রান্নাঘরের মেঝেতে একটা গুপ্ত দরজা পেলাম। নিচে নেমে দেখলাম একটা ছোট কক্ষ। সেখানে অনেক পুরানো বই আর ডায়েরি রাখা। একটা ডায়েরি খুলে দেখলাম আমার প্রপ্রদাদুর লেখা। তিনি লিখেছেন কিভাবে তিনি বিভিন্ন আত্মার সাহায্য করেছেন। আরেকটা ডায়েরিতে দেখলাম তার বাবারও একই কাজের কথা লেখা। আমি বুঝতে পারলাম সত্যিই এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। রিয়াদ বলল, মা, এখন আমি বুঝতে পারছি কেন আমার এই ক্ষমতা এসেছে। এটা আমার দায়িত্ব। সেদিন থেকে আমরা আরও গুরুত্বের সাথে এই কাজ করতে শুরু করলাম। রিয়াদ শুধু স্থানীয় এলাকার আত্মাদের সাহায্য করে না, দূর থেকেও অনেকে আসে। গত মাসে ঢাকা থেকে একটা পরিবার এসেছিল। তাদের বাড়িতে একটা শিশুর আত্মা ছিল যে সবসময় কাঁদত। রিয়াদ তাদের সাথে ঢাকা গিয়ে দেখল যে সেই শিশুটি তার মাকে খুঁজছিল। শিশুটি মারা যাওয়ার পর তার মা অন্য শহরে চলে গিয়েছিল। আমরা সেই মায়ের খোঁজ নিয়ে তার সাথে যোগাযোগ করলাম। মা এসে তার সন্তানের সাথে কথা বলল। শিশুটি শান্তি পেয়ে চলে গেল। এভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকল। আমি দেখলাম রিয়াদ দিন দিন আরও পরিণত হচ্ছে। একদিন রিয়াদ আমাকে বলল, মা, আমি জানি এই কাজ করতে গিয়ে আমার স্বাভাবিক জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হচ্ছে। কিন্তু এটাই আমার জীবনের উদ্দেশ্য। আমি তার কথা শুনে গর্বিত হলাম। আমার ছেলে এত ছোট বয়সেই এত বড় দায়িত্ব নিয়েছে। কিন্তু আমার একটু চিন্তাও ছিল রিয়াদের পড়াশোনা আর স্বাভাবিক জীবন নিয়ে। আমি তাকে বললাম, তুই কি পড়াশোনা ছেড়ে দেবি? রিয়াদ বলল, না মা, আমি পড়াশোনা চালিয়ে যাব। কারণ শিক্ষিত হলে আমি আরও ভালোভাবে মানুষের সেবা করতে পারব। প্রিয়ার দাদিমা একদিন আমাদের বলেছিলেন, রিয়াদের মতো ছেলেরা খুব বিরল। তোমরা তাকে যত্ন করে রাখো। তিনি আরও বলেছিলেন, এই ক্ষমতা অনেক দায়িত্বের সাথে আসে। রিয়াদকে সবসময় সতর্ক থাকতে হবে। সত্যিই কিছু সময় খুব বিপজ্জনক পরিস্থিতি হয়েছে। একবার একটা দুষ্ট আত্মা রিয়াদের শরীরে ঢোকার চেষ্টা করেছিল। সেদিন রিয়াদ অজ্ঞান হয়ে পড়েছিল। আমি ভয়ে কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ সুমিত্রা এসে দুষ্ট আত্মাটাকে তাড়িয়ে দিল। সুমিত্রা আমাকে বলল, মেলোডি, তুমি রিয়াদকে আরও শক্তিশালী হতে সাহায্য করো। তার একটা রক্ষা কবচ দরকার। প্রিয়ার দাদিমার কাছ থেকে আমরা একটা বিশেষ তাবিজ নিলাম। সেই তাবিজ পড়ার পর থেকে রিয়াদ আরও নিরাপদ। গত কয়েক মাসে আমি দেখেছি রিয়াদের চারপাশে ভালো আত্মাদের একটা দল তৈরি হয়েছে। তারা সবসময় তাকে রক্ষা করে। সুমিত্রা ছাড়াও আরও কয়েকজন আত্মা আছে যারা রিয়াদের বন্ধু হয়ে গেছে। তার মধ্যে একজন পুরানো ডাক্তার, একজন শিক্ষক আর একজন সৈনিক। এই আত্মারা রিয়াদকে বিভিন্ন সময় পরামর্শ দেয়া। ডাক্তার আত্মা তাকে চিকিৎসা বিষয়ে সাহায্য করে, শিক্ষক পড়াশোনায় আর সৈনিক নিরাপত্তার ব্যাপারে। কিন্তু সবচেয়ে বড় ঘটনা হল গত মাসে। রিয়াদ আমাকে বলল যে তার আরেকটা বিশেষ ক্ষমতা এসেছে। আমি এখন ভবিষ্যতের কিছু ঘটনা দেখতে পারি, সে বলল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি দেখতে পাস? আমি দেখেছি আগামী সপ্তাহে আমাদের শহরে একটা বড় দুর্ঘটনা হবে। একটা বাস উল্টে যাবে। রিয়াদের এই ভবিষ্যৎবাণী সত্যি হল। ঠিক তার বলা সময়ে সেই দুর্ঘটনা ঘটল। কিন্তু রিয়াদ আগেই পুলিশকে সতর্ক করে দিয়েছিল। পুলিশ সেই রাস্তায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল। ফলে দুর্ঘটনা হলেও মৃত্যু হয়নি। এরপর থেকে স্থানীয় পুলিশ আর প্রশাসন রিয়াদের কথায় কান দেয়া। তারা বুঝতে পেরেছে যে রিয়াদের একটা বিশেষ ক্ষমতা আছে। আমি কখনো ভাবিনি যে আমার জীবন এতটা রোমাঞ্চকর হবে। প্রতিদিনই নতুন কিছু ঘটে। কখনো কোনো আত্মা সাহায্য চাইতে আসে, কখনো রিয়াদ কোনো ভবিষ্যৎ ঘটনার স্বপ্ন দেখে। আমার স্বামী বিপ্লব প্রথমে এসব বিশ্বাস করতে পারতেন না। কিন্তু এখন তিনিও সব মেনে নিয়েছেন। তিনি রিয়াদকে সাহায্য করেন। আমার মেয়ে তানিয়া এখনও ছোট। সে জানে তার দাদা বিশেষ কিছু করে, কিন্তু পুরোপুরি বুঝতে পারে না। রিয়াদ বলেছে যে তানিয়ার মধ্যেও হয়তো এই ক্ষমতা আসতে পারে। কিন্তু সেটা তার বয়স হলে জানা যাবে, সে বলেছে। গত সপ্তাহে আমাদের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান হল। শহরের সব ভালো আত্মারা এসেছিল।
তারা রিয়াদকে একটা বিশেষ উপাধি দিল, আত্মা বন্ধুগু। সুমিত্রা বলল, রিয়াদ, তুমি আমাদের সবার প্রিয় হয়ে গেছ। তোমার জন্য আমরা সবসময় প্রার্থনা করি গি। সেই অনুষ্ঠানে আমি প্রথমবারের মতো এত আত্মাকে একসাথে দেখলাম। তারা সবাই খুব শান্ত আর সুন্দর লাগছিল। আমার এখন আর ভূতের ভয় নেই। কারণ আমি জানি যে সব আত্মা খারাপ নয়। অনেকেই ভালো, শুধু সাহায্যের অপেক্ষায় থাকে। রিয়াদ আমাকে বলেছে, মা, আমি চাই তুমিও এই কাজে আমাকে সাহায্য করো। তুমি আত্মাদের সাথে কথা বলতে পারো না, কিন্তু তুমি মানুষদের সাথে যোগাযোগ করতে পারো। সে ঠিকই বলেছে। এখন আমিও এই কাজের অংশ হয়ে গেছি। যখন কোনো আত্মার সাহায্যের জন্য কোনো মানুষকে খুঁজতে হয়, আমি সেই কাজটা করি। আমাদের এই গল্প এখনও শেষ হয়নি। প্রতিদিন নতুন ঘটনা ঘটছে। আমি জানি ভবিষ্যতে আরও অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছে। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল যে জীবনে অনেক অদেখা শক্তি কাজ করে। আমরা সবাই একে অপরের সাথে যুক্ত। মৃত্যুও সেই যোগাযোগ শেষ করতে পারে না। রিয়াদ আমাকে বলেছে, মা, আমি যখন বড় হব, আমি এই বিষয়ে একটা বই লিখব, যাতে সবাই জানতে পারে যে আত্মারা আসলে কী গু। আমি তার এই স্বপ্ন পূরণ হওয়ার অপেক্ষায় আছি। আমি জানি আমার ছেলে ভবিষ্যতে আরও বড় কিছু করবে। এই গল্প শুনে হয়তো অনেকেই ভাববে এটা কাল্পনিক। কিন্তু আমি যা বলেছি সব সত্যি। আমার জীবনে এসব ঘটনা সত্যিই ঘটেছে। আজকালকার দিনে মানুষ অনেক কিছুই বিশ্বাস করতে চায় না। কিন্তু পৃথিবীতে অনেক রহস্য আছে যা আমরা এখনও বুঝতে পারিনি। রিয়াদের মতো ছেলেরা সেই রহস্যের একটা অংশ। তারা আমাদের চোখ খুলে দেয় যে জীবন শুধু যা দেখি তার মধ্যেই সীমাবদ্ধ নয়। আমার এই গল্প বলার উদ্দেশ্য হল মানুষকে জানানো যে ভালোবাসা আর সেবার শক্তি অসীম। মৃত্যুর পরেও সেই শক্তি কাজ করে। রিয়াদ যেসব আত্মার সাহায্য করেছে, তারা সবাই কোনো না কোনো অসমাপ্ত ভালোবাসা বা দায়িত্ব নিয়ে পৃথিবীতে আটকে ছিল। রিয়াদ তাদের সেই কাজ শেষ করতে সাহায্য করেছে। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই যে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত। আমাদের উচিত একে অপরের সাহায্য করা, তা সে জীবিত হোক বা মৃত। আমার পরিবারের এই অভিজ্ঞতা আমাদের আরও কাছে এনেছে। আমরা এখন জানি যে জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, শুধু নিজের জন্য বেঁচে থাকলে চলে না। রিয়াদ এখন ঠিক করেছে যে সে ভবিষ্যতে এই বিষয়ে আরও পড়াশোনা করবে। সে জানতে চায় কিভাবে আরও ভালোভাবে আত্মাদের সাহায্য করা যায়। আমি আমার এই গল্প এখানেই শেষ করছি। কিন্তু আমাদের জীবনের এই অসাধারণ যাত্রা এখনও চলমান। প্রতিদিন নতুন কিছু ঘটছে, নতুন অভিজ্ঞতা হচ্ছে। হয়তো একদিন আবার আপনাদের কাছে আসব আরেকটা নতুন গল্প নিয়ে। ততদিন পর্যন্ত আমাদের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ সবাইকে।